আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার উপস্থিত হলাম তোমাদের সামনে প্রেরণার গল্প ৪ নিয়ে। আমরা আজ পর্যন্ত শুনলাম অনেক বন্ধুদের অনেক সফলতার গল্প, কিভাবে তারা তাদের বন্ধুর পথ পাড়ি দিয়ে আজকে এই সফলতাতে এসে পৌঁছেছে। তো এভাবেই করে আমাদের একেকটা বন্ধুকে আমরা সামনে আনবো, তাদের কথাগুলো শুনবো, তারা কিভাবে তাদের চ্যালেঞ্জ গুলোকে ফেস করে আজকে এই সফলতার পথে এসেছে। এবং সেখান থেকে আমরা নেব প্রেরণা, সেখান থেকে আমরা গ্রহণ করব তাদের পজিটিভ সাইড গুলো, তাদের মনোবল গুলো। শুধুমাত্র যে বড় একটা পদে অধিষ্ঠিত হয়েই মানুষ সফল হয় তা না, সফলতার সংজ্ঞাটা আসলে যার যার তার তার কাছে। আমি যদি মনে করি আমি গৃহিণী হিসেবে সফল, তাহলে সেটাই কিন্তু আমার সফলতা। সবচেয়ে মেইন উদ্দেশ্য হলো আমি জীবনটাকে কিভাবে দেখছি, আমি কিভাবে আমার বড় বড় চ্যালেঞ্জ গুলোকে ফেস করে আসছি। একটা মাও কিন্তু তার সন্তানদেরকে মানুষ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করে। একটা ব্যবসায়ীও কিন্তু তার ব্যবসাতে প্রথমেই অনেক বড় সাকসেসফুল একজন ব্যবসায়ী হয় না। তাকে পাড়ি দিতে হয় অনেক অনেক বন্ধুর পথ, তাকে ফেস করতে হয় অনেক অনেক চ্যালেঞ্জ, তাকে নিতে হয় অনেক বড় বড় ঝুঁকি। ঠিক সেই ঝুঁকি পার করে কিভাবে একজন সফল ব্যবসায়ী হলো, আজকে তারই গল্প শুনবো আমরা। আমাদের মাঝে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছে, আশা করি তোমরা সবাই জানো, এটা অলরেডি অ্যানাউন্স হয়েছে, জামান সোহেল। আসসালামু আলাইকুম সোহেল, আমাদের এই প্রোগ্রামে হ্যাঁ তোমাকে দোস্ত, স্বাগত। আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামে তোমাকে স্বাগতম। আজকে থ্যাংক আমাদের ইউ। গেস্ট হিসেবে সোহেলকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুনবো কিভাবে সোহেল তার জীবনে আজকের এই পর্যায়ে পৌঁছেছে, কিভাবে সে তার জীবনে তার ব্যবসায়ের এই সফলতার চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং কতগুলো ঝুঁকি সে পার করেছে। তো সোহেলকে অনুরোধ করব তার একদম মানে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত সে আসলে কিভাবে তার এই তাও আবার এই দেশে না, বহির্বিশ্বে কিভাবে সে আসলে এই সবচেয়ে বড় বড় বাধার পথগুলো পাড়ি দিয়ে সফল হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে সে টিকে আছে, এবং কিভাবে সে ভেঙে পড়েনি। সোহেল। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ দোস্ত, আমাকে আজকের এই সফলতার প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি নাজমুলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই, এবং অবশ্যই আমি ওর প্রতি কৃতজ্ঞ। কিংবদন্তিতে আসলে অনেক আগেই আমি আছি। কিংবদন্তি আমার আসলে একটা প্রাণের গ্রুপ। আমি আসলে কিংবদন্তি ছাড়া কিছু ভাবতেই পারি না। আজকের এই প্রোগ্রামে আসলে আমি আসতে পেরে অবশ্যই আমার ভালো লাগছে। আমার ভালো মন্দের কিছু শেয়ারিং আমি অবশ্যই তোমাদের সাথে করব। নাজমুলকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রাণের গ্রুপ কিংবদন্তিতে আমার যারা সবাই আছে, আমি আসলে অনেক বন্ধু প্রিয় একজন মানুষ। তুমি হয়তো জানো যে আমি অনেক মানে অনেক আড্ডা দিই গ্রুপে। এটার কারণ হচ্ছে আমি আসলে গ্রুপটাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। গ্রুপের যারা আছে তাদেরকে আমি আসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। অনেকের সাথে আমার দেখা হয়নি, কারণ আমি রাশিয়া ছিলাম, তুমি জানো। তো রাশিয়া থেকে আমি আসছি মাত্র আজকে 3.5 মাস। এর আগে লাস্ট ইয়ার আসছিলাম। অনেক কিছু শেয়ার করতে পারিনি, তবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে হ্যাঁ, কষ্টের কথা অবশ্যই শুনতে পাবা, এবং সফলতার কথা তোমাদের ভাষায় হয়তো সফল, কিন্তু আমি মনে করি যে আমি এখন অতটা সফল হতে পারিনি, চেষ্টা করেছি মাত্র। অ্যাকচুয়ালি আমি 2006 যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, তখন আসলে আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি আসলে বাংলাদেশে একটা কোম্পানিতে জব নেই। সো ওইখানে আমি আসলে 2 বছর জব করি। ওখানে 2 বছর জব করার পরে আমি অবশ্য এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে অ্যাকচুয়ালি আমার তখন একটা রিলেশনশিপ ছিল। আমার গার্লফ্রেন্ডের সাথে যখন আমার ব্রেকআপ হয়, তখন আমি আসলে সিদ্ধান্ত নিই যে আসলে আমি বাংলাদেশে থাকবো না, আমি আসলে বিদেশ যাব। আমি আসলে ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম যে আমি বিদেশ যেতে চাই, তোমাদের কোনো আপত্তি আছে কিনা। তো আমার আব্বা বললো যে না, তুমি আমাদের সবার ছোট, তুমি বিদেশ যাবে, আমরা কিভাবে কি থাকবো, আমরা টেনশন করবো। তো আমি আব্বাকে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে অনেক সাহসী। বিদেশ গেলে যে আমি খারাপ থাকবো এমনটা, আমি চেষ্টা করবো যেখানেই থাকি না কেন। আমি অনেক স্ট্রাগল করে আসলে ছোটকাল থেকে অনেক স্ট্রাগল করে আসছি। আমি অনেক সাহসী ছিলাম একদম বিগিনিং চাইল্ডহুড। তো আব্বু বলল ওকে ফাইন, তুমি দেখো যে আসলে কোথায় যাওয়া যায়। তো আমরা দুটো ফ্রেন্ড ছিলাম আসলে, দুটো বলবো না, তিনটেই হবে, কারণ একটার পরে জয়েন করছে। তো বিগিনিং এ দুইটা, আমি আর কাউস, এমরাউল কাউস। তো আমরা আসলে কোথায় যাব, ইউরোপে তো কোথায় যেতে হবে। তো ইউরোপে আসলে জার্মানিতে ট্রাই করলাম, হ্যানোভার ইউনিভার্সিটি, হ্যানোভারে। তো ওখানে আসলে আমারও চান্স হয়, রাহুলেরও চান্স হয়। কিন্তু আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল বলতে, আসলে তখন 8 লাখ টাকা আসলে ব্যালেন্সে দেখানোর কথা ছিল।
এছাড়া আর কোনো টাকা দরকার না, কিন্তু আমি ওই টাকাটাই দেখাতে পারিনি। তো আমি আসলে আর যেতে পারলাম না। চলে গেল রাহুল জার্মানি চলে গেল, আমি আসলে বাংলাদেশে থেকে গেলাম। আমি খুব কষ্ট পাইলাম যে আসলে আমি বোধহয় যেতে পারবো না। কিন্তু নাহার আমার ভিতরে সব ছোটকাল থেকে একটা কনফিডেন্ট কাজ করে যে আমি যে কাজটা প্রথমে আমার হয় না সেটা আমার দ্বিতীয়বার হয়। মানে এইটা আমার সবসময় এই প্রেরণাটা ভিতরে, এই ধরনের একটা কনফিডেন্স ছোটকাল থেকে কাজ করতো যে সেকেন্ড টাইম আমি চেষ্টা করলে আমি পারবো। মানে আমার কেন যেন এই ভিতরে এই জিনিসটা সবসময় কাজ করতো। তো আমি এরপর ট্রাই করলাম যে আসলে ঠিক আছে, ওকে ফাইন, কোন ইউরোপের কোন দেশে মানে ব্যালেন্স দেখাতে হবে না, যেহেতু আমার টাকা নেই, অর্থাৎ ডিপোজিট মানি নেই, তাহলে আমি ওই সময় এই বুদ্ধিটা করে আমি খুঁজতে থাকলাম। তো আমি পোল্যান্ডের একটা ইউনিভার্সিটি এবং মস্কোর বা রাশিয়ার একটা ইউনিভার্সিটিটা, পোল্যান্ডের যে ইউনিভার্সিটিটা আমি চান্স পেলাম সেটা অবশ্য প্রাইভেট, কিন্তু প্রাইভেটে পড়ার ক্ষমতা আমার ছিল না, কারণ আমি মানে ওইরকম 8 লাখ 10 লাখ টাকা ইউনিভার্সিটিতে ইয়ারলি দিয়ে পড়বো, এটা আমার প্ল্যানের বাইরে ছিল। যেহেতু আমি ফ্যামিলি থেকে কোনো সহযোগিতা নেব না, এটা আমার টার্গেট ছিল। আমি 2 বছর জব করার ফলে আমি ফ্যামিলিতে টুকটাক কিছুটা সহযোগিতা করেছি। ঢাকায় আমি ছিলাম, আমার কিছুটা টাকা ছিল, তো আমি চিন্তেছিলাম যে এই টাকাটা দিয়ে আমি যেন বিদেশ যেতে পারি, আব্বা মা থেকে যেন আমার কোনো টাকা আসলে না নিতে হয়। তো পোল্যান্ডে আমি আসলে ক্যান্সেল করলাম। মস্কো স্টেট মাইনিং ইউনিভার্সিটি, সেখানে আমি ফুল স্কলারশিপ পেয়ে গেলাম। তো এইটা আমার আসলে আনন্দের দিন ছিল যে আমি ওই সময় আসলে আমি কেটে দিয়েছিলাম যে আমি এত এত ভালো লাগছিল যে আমি আসলে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছি এবং আমার একটা টাকা খরচ হবে না, ইভেন জাস্ট আমার ফ্লাইট কস্টিং ছাড়া। তো আমি আব্বাকে আর এই নিউজটা দেই নাই, কারণ আমি ভাবতেছিলাম যে আসলে বাংলাদেশ ছেড়ে যাব কি যাব না, আমি আমার ব্যাক আসতে পারবো কি পারবো। তখন তো আসলে অতটা ম্যাচিউরড না, যাই বলো, অত্যধিক সাহসী ছেলে ছিলাম, দ্যাটস ট্রু, বাট তারপরও বাংলাদেশ ছেড়ে মানে এর আগে মানে অভিজ্ঞতা ছিল না যে আসলে প্লেনে ভিজিট করার অভিজ্ঞতা ছিল না, প্লেনে কোথাও যাইনি এর আগে। সো প্লেনে উঠলে কেমন হয় বা প্লেনে ওঠার পরে মানুষের কি প্রতিক্রিয়া তৈরি হয় বা এত দূরে যাব কিভাবে, যেতে পারবো কিনা, যাওয়ার পরে কি অবস্থা হবে, এইটি নিয়ে আবার একটু টেনশনে পড়ে গেলাম। তো কিন্তু আমি আমার লক্ষ্য স্থির যে আসলে যেহেতু আমি স্কলারশিপটা পেয়ে গেছি, আমার আসলে যাওয়া উচিত। আমি আসলে এরপরে আম্মাকে ফোন দিলাম, আম্মাকে ফোন করে বললাম যে আম্মা, একটা গুড নিউজ আছে, আমি মস্কো চলে যাচ্ছি। আম্মা বলে মস্কো যাবি মানে, বুঝলাম না। তখন আমি আম্মাকে বললাম যে তুমি এত বুঝবা না, আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো, বড় ভাইয়ের সাথে কথা বলে আমি বিস্তারিত আমি জানাচ্ছি। আম্মাকে আমি কিছু বললাম না, আম্মা তো টেনশন মাকে যদি করতেছে। একটা ছেলে বলে যে একটা গুড নিউজ আছে, আমি মস্কো চলে যাচ্ছি, মানে দেশ ছেড়ে, মার জন্য ওটা তো আর গুড নিউজ হয় না যে মা আমার ছেলে জানেই দেশ না ছেড়ে মস্কো যাচ্ছে। কোথায়। মা মস্কো সবচেয়ে কোথায় এটাই আশ্চর্যজনক তো বিষয় ছিল, বুঝেই তো না। আমার আম্মা জানতো না যে মস্কো কোথায়। খুব রাশিয়া আম্মা স্বাভাবিক, চিনে, খুব কিন্তু স্বাভাবিক। মস্কো চিনে না। ব্যাপারটা হ্যাঁ, এরকম ছিল যে স্বাভাবিক। আম্মা আসলে বুঝতেই পারে না আমি কোথায় যাচ্ছি। আমার আম্মা হুম। রাশিয়ার নাম শুনেছে, কিন্তু মস্কো যে রাজধানী রাশিয়ার, এইটা আম্মা জানতেন না। আমার আব্বা জানেন, সেটাই। কিন্তু আম্মা জানতেন না। তো আম্মা ইভেন এই নামটা মনে রাখতে পারেনি যে মস্কো। ঠিক আছে, তো আব্বার সাথে আলাপ করতে গিয়া সে মানে বলতে পারে না, খালি আব্বাকে বললো যে ও যেন কোথায় যাচ্ছে। ঠিক আছে, তা আম্মা তো কিছু বলতেই পারলো না। আব্বা আমাকে ফোন ওকে, করছে, আমি আব্বার ফোনটা তখন কেটে দিলাম। আমি তারপর? বড় ভাইয়ের সাথে ফোন করি, বড় ভাই আমাকে বললো যে ওকে ফাইন, তুমি যদি যেতে চাও যাও, কিন্তু কোন টাকা পয়সা লাগলে কিন্তু আমরা দিতে পারবো না। আমি ভাইকে বললাম যে টাকা পয়সা লাগবে কি লাগবে না এই সিদ্ধান্ত তো তোমার না, এটা আব্বার। যেহেতু আমরা আসলে 4 ভাই 3 বোন, আমি সবার ছোট, আমি এমনিতে অনেক আদরের। তো আমার একটা কনফিডেন্স ছিল যে যেহেতু স্কলারশিপ পেয়ে গেছি, এই মুহূর্তে আব্বা অনেক পছন্দ করে এই জিনিসগুলো, আব্বার কাছে যদি আমি 5 লাখ টাকাও চাই আব্বা দিবে, এবং আব্বার কাছে টাকাটা আছে। কিন্তু আমার তো টাকা লাগবে না আসলে। তো আমি জাস্ট ট্রাই করলাম যে আসলে ভাইয়া কি হিংসা করে, না সে আসলে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ভাইয়া আমাকে ছোটকাল থেকে অনেক পছন্দ করতো বা অনেক সাপোর্ট করতো, আমার স্টাডির ব্যাপার সাপোর্ট করছে। হঠাৎ করে সে এই কথা বললো যে কোনো টাকা লাগলে কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে না, যদি টাকা ছাড়া তুমি যেতে পারো ওকে ফাইন। এরপরে মেজো ভাইকে ফোন দিলাম, মেজো ভাই বললো তোর যত টাকা লাগে তুই যাবি, কোনো সমস্যা নেই, টাকা অর্গানাইজ আমি করবো। আমি অনেক আসলে খুশি হলাম। এনিওয়ে সবকিছু ফ্যামিলির সবাই তো কান্নাকাটি শুরু করে দিল অলরেডি। আমি টিকিট কাটি নাই বা আমি কনফার্ম করি নাই, আমি জাস্ট বললাম যে আমি চান্স পেয়েছি, এর ভিতরে সব কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাহার এই কান্নাকাটির কথা শুনে আমি আমি নিজে অনেক ভেঙে পড়লাম যে হায় হায়, আমি তো অনেক মানে কি হবে আমার, তাহলে আমি কি আসলে যাব না, এরা সবাই আমার জন্য কান্নাকাটি করতেছে, তাহলে আমি কি আবার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবো। কিন্তু এরপরে তোমাকে বলে রাখি, আমার গার্লফ্রেন্ড ছিল আসলে বুয়েটের। সো আমি একটা টার্গেটে রাখছি যে
আমাকে ওর থেকে আসলে বড় পজিশন হতে হবে। ও যেহেতু বুয়েটে এমএস করতেছে, তো আমি বাংলাদেশে কোথাও আসলে এমএস করব না, আমি বিদেশেই করব, এবং আমাকে অবশ্যই শো করে দেখাতে হবে যে আমি সাকসেসফুল। যেহেতু এই কারণেই আমি ওকে পাই নাই যে ওর আম্মার চোখে বা ওর ফ্যামিলির চোখে আমি অতটা মানে কি বলবো যোগ্য না। তো সেক্ষেত্রে আমাকে আসলে যোগ্য করে তুলতে হবে নিজেকে। এই একটা টার্গেট, আমি অবশ্যই ওর প্রতি কৃতজ্ঞ যে এই একটা টার্গেট আম্মা আব্বা ভাই বোন সবার কান্নাকাটি অতিক্রম করে আমি সিদ্ধান্ত নিলাম আমি আসলে বাইরে যাব। বাস, আমি আসলে 4 নভেম্বর আমি আসলে বাংলাদেশ থেকে ফ্লাই করি। সো বাংলাদেশ থেকে ফ্লাই করার পরে দেখো আসলে যখন মস্কোতে যাই, আমার ইউনিভার্সিটি থেকে আমাকে রিসিভ করার কথা ছিল। তো আমি কাতার এয়ারলাইন্সে যাই। কাতার এয়ারলাইন্স আসলে 4 ঘন্টা লেট করে আসলে দোহারে। তো আমাকে যারা রিসিভ করবে ইউনিভার্সিটির পক্ষ থেকে যাদের থাকার কথা ছিল, ওই প্রতিনিধি দল আসলে এয়ারপোর্টে ওয়েট করেছে, কিন্তু ওরা ওয়েট করার পরে ওরা চলে যায়। তো আমি যখন ল্যান্ড করি মস্কো দামাদি দুবাই এয়ারপোর্ট, আমি তো কিছু জানি না, ফার্স্ট জীবনে আসলে প্লেন জার্নি, ইমিগ্রেশন ফেস করার অভিজ্ঞতা এগুলো তো আসলে আমার ছিল না। তো আমি যখন যাই, আমি গিয়ে দেখি নাহার যে আমার জন্য কেউ ওয়েট করতেছে না। ও তোমাকে বলে রাখি, এর ভিতরে কি একটা সমস্যা হয়েছে। আমি যখন ইমিগ্রেশনে যাই, আমার জন্ম তারিখ আসলে 84, ঠিক আছে। তো আমি বলতে যাব না, আমি 84টাই বলি, অন্য ডেটটা না বলি। কিন্তু আমার যে ভিসা সেইখানে লেখা ছিল 2008। তো 2008-এ আমি জন্ম নিই কিভাবে? নবজাতক। এখন তো ইমিগ্রেশন আমাকে কোনোভাবেই ছাড়বে না। ব্যাপারটা হাস্যকর না? 2008 লেখা, ঠিক আছে। তো এখন তো ইমিগ্রেশন আমাকে আটকে দিয়েছে। ইমিগ্রেশন কোনোভাবেই, তারা মনে করতেছে যে আমি ফেক স্টুডেন্ট। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমি সমস্ত শরীর আমার একদম ঘেমে যাই আমাকে যখন ইমিগ্রেশন অফিসে নিয়ে আটকে রাখা হয়। এবং আমি তো তখন তাদেরকে স্কলারশিপের ডকুমেন্টস বা আমাকে রিসিভ করবে কারা সেই ডকুমেন্টস, ইউনিভার্সিটির সব ডকুমেন্টস আমি শো করি। এরপরে তারা তদন্ত করে। তো বাংলাদেশে তখন রাত বাজে, আমি যখন মস্কোতে ল্যান্ড করি তখন ওখানে রাত 9টা, বাংলাদেশে রাত বাজে 12টা। তো বাংলাদেশে ফোন তখন তো এম্বাসি ওপেন না। তো এখন কি কর, তাহলে উপায়টা কি? আমার আসলে কে ছাড়িয়ে নিবে? এবং এই যে ভুল ভিসায়, যে ভুল 2008 আমার জন্ম তারিখ, এটা কিভাবে সম্ভব? তার মানে আমি ফেক স্টুডেন্ট। এটা যখন, আর আমি তো রাশিয়ান ভাষা জানি না, ওরা আবার ইংলিশ জানে না। তো এখন এই যে দোভাষী ওরা খুঁজতেছে, পাচ্ছে না। এরপরে একটা স্টুডেন্টের মতোই হবে, তাকে নিয়ে আসছে, সে মোটামুটি ইংলিশ জানে। সে আমাকে বুঝাই বললো যে এই ধরনের মামলা হয়েছে, তোকে হয়তো বা পুলিশে দিবে না। আর আমি দুনিয়ায় নাই। আমি তখন মনে মনে ভাবতেছি যে আমার লাইফ এখানেই শেষ। তো এনিওয়ে ওরা আসলে কন্ট্যাক্ট করছে ইউনিভার্সিটি 12টা বাজে রাত, মানে তখন রাত ওখানে 9টা। তো ওখানে তো অফিস বন্ধ, কোনো রেসপন্স নাই। মা বাবার দোয়া, আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশ এম্বাসি থেকে কিভাবে জানো মানে অফিস অফিস থেকে ফোন করার পরে হয়তো বা ওখানকার সিকিউরিটি ফোনটা ট্রান্সফার করা হয়েছে আসলে কাউন্সিলরের বাসায়। কাউন্সিলরের বাসা যখন ট্রান্সফার করেছে, কাউন্সিলর আসলে বলছে এবং চেক করে দেখে যে এটা তাদের মিস্টেক। তারা যখন আমাকে ভিসা দেয় তখন আসলে তারা 2008 লেখে, মানে 8 প্রিন্ট হয়। এনিওয়ে আমাকে ওখানে 2.5 ঘন্টা আমি আটকে থাকি। তা দেখো, যেখানে প্রতিনিধি দল আমার জন্য 4.5 ঘন্টা ওয়েট করছে, এরপরে আবার এইখানে আমি আরো বাড়তি 2.5 ঘন্টা, তার মানে টোটাল 7 ঘন্টা আমি লেট। তো এরপরে আমাকে নতুন আবার ভিসা করে ওরা ইমিগ্রেশনে ওই এয়ারপোর্টে নতুন ভিসা করে আমাকে দেয়, আমি চলে যাই। আমি গিয়া আমি এখন দেখি সবাই গেলে তোমার এই প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার জন্য তো কোনো প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে মানে থাকার কথা এখন তো আর কেউ নাই। তো এখন আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না, যে কেউ তো আমার জন্য করতেছে না। আমি ওখানে কেঁদে দিলাম যে আল্লাহ, আমি এখন কই যাব? আমি তো কিছু চিনি না, মানে ইউনিভার্সিটি কোথায়, অ্যাড্রেস আমার কাছে আছে, কিন্তু আমি এই অ্যাড্রেস মোতাবেক কিভাবে যাব? তো হঠাৎ করে আমার আসলে একটা ছোট ভাই ছিল মস্কোতে, জামিল খান নামে, ও পিপলস ইউনিভার্সিটিতে পড়তো। তো জামিলকে আমি আসলে ওর নাম্বারটা আমার কাছে ছিল। আমি এই বুদ্ধিটা করেছিলাম যে আসলে ওর নাম্বারটা নিয়ে আসছিলাম। তো এই এখন আমার কাছে তো আর টেলিফোন নাই, মানে আমি তো আর রাশিয়ান সিম ইউজ করি না। পরে ওখানকারই এক এক লোকের কাছে রিকোয়েস্ট করে আমি আসলে ফোন করি জামিলকে। জামিলকে যখন ফোন করি তখন জামিল বলে যে ভাইয়া আপনি কোথায়? আমি বললাম আমি তো এয়ারপোর্টে। জামিল, কেন আপনাকে ইউনিভার্সিটি থেকে নিতে আসে নাই? আমি কই না, আমি তো কাউকে দেখি না। তারা বলে যে আপনার আসলে ল্যান্ড করার কথা ছিল কখন? আমি ওকে বললাম যে দেখো জামিল, আমি আসলে লেট, এই ঝামেলা সব বিস্তারিত বললাম। হ্যাঁ হ্যাঁ ভাই কি বলছেন? আপনি তো বিপদে পড়ে গেছেন, আপনি তো ইউনিভার্সিটিতে যেতে পারবেন না।
আমি বললাম জামিলা আমি কোথায় যাবো? আপনি ওখানে দাঁড়ান, আমি আসতেছি। তো জামিলা আর আসলো না, জামিলা একটা ছেলে পাঠাইলো। ওই ছেলেটা যে বাটপার সেটা আমি আর জানতাম না। সে আমাকে নিতে আসলো, একটা ট্যাক্সি নিয়ে, প্রাইভেট ট্যাক্সি নিয়ে আসলো, এসে আমাকে সে রিসিভ করলো। না, আমার পকেটে ছিল $350, কারণ আমার তো অন্য কোনো টাকা লাগবে না, আমি বাড়তি টাকা নিয়ে আসি নাই। $350 আমি নিয়ে গেছি। আমি চিন্তা করছি যে 3 মাস যদি আমি $350 দিয়ে 2-3 মাস চলতে পারি, এরপর আবার মানে আব্বা টাকা পাঠাবে, নো প্রবলেম। তো ওই ছেলেটা এয়ারপোর্টে যখন নিতে আসে আমাকে আমাকে কিছু বলে না যে আসলে কত টাকা ট্যাক্সি ভাড়া দিতে হবে ইত্যাদি। ওকে ফাইন, আমি ট্যাক্সিতে যাচ্ছি। না, যেখানে ভাড়া ছিল $25, সেইখানে ছেলেটা আমার থেকে লাস্টে আমাকে বলে যে ট্যাক্সি ভাড়া $250। এবার আমার কাছে টোটাল টাকা হলো $350। আমি যদি $250 ট্যাক্সিতে দেই, আমি চলবো কিভাবে? এবার তো আমার আরো মানে আমাকে এখানে কে দিবি? তো আমার কেউ চিনে না। আমার থেকে জোর করে টাকাটা নিল সে। তারপরে পিপলস ইউনিভার্সিটিতে ওদের মানে এক মানে জামিলের রুমে ওই দিন আমি থাকলাম রাত্রে। পরের দিন আসলে আমি ইউনিভার্সিটিতে যাই। ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে কষ্টের কথা কি বলবো, আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন আমি আসলে জানতাম না যে ওদের ওখানে কোনো ডিপোজিট মানি দিতে হবে। এটা ওরাও আমাকে উল্লেখ করেনি। মানে ফরেন স্টুডেন্টদের জন্য একটা ডিপোজিট মানি দিতে হয়, সিকিউরিটি মানি এটাকে বলে। তো আমি ইউনিভার্সিটি যখন এডমিশন নিতে গেলাম, পরের দিন আমাকে নিয়ে গেল আর কি, জামিল নিয়ে গেল। তো সেখানে গিয়ে আসলে আমি জানতে পারি যে আমাকে আসলে একটা ডিপোজিট মানি দিতে হবে। ডিপোজিট মানি না দিলে আমার আসলে এডমিশন হবে না। আমি এত বিপদের পরে বিপদ, এয়ারপোর্টে বিপদ, ট্যাক্সিতে আসলাম, $250 নিয়ে গেল। ইউনিভার্সিটিতে আসলাম, এখন আবার শুনি যে ডিপোজিট মানে সিকিউরিটি মানি রাখতে হবে। আমি খুব ভেঙে পড়লাম। না, আমি একদম ভেঙে পড়লাম। আমি চিন্তা করলাম যে কেন তাহলে আসলাম, এত ঝামেলা। আমি এখন বাড়িতে ফোন করে বলবো যে আমার এখন সিকিউরিটি মানি লাগবে, এবং সেই টাকাটা 3.5 লাখ টাকা, মানে বাংলা টাকায়। মানে এটা তুমি তোমার ইউনিভার্সিটি তোমাকে আফটার এডুকেশন তোমাকে ব্যাক করবে, জাস্ট সিকিউরিটি মানি রাখতে হবে। তো আমি কি করবো বলো? আমি আমি কোনো মানে উপায় খুঁজে পাচ্ছি না। তারপরে আমি আসলে জামিলকে বুঝিয়ে বললাম যে জামিল, আমি এডমিশন নেব, কিন্তু আমাকে একটু বলো যে আমি আসলে টাকাটা নিয়ে আসি না, আমি জানতাম না, ওদের এই ধরনের লেটার আমি পাইনি, আমার আসলে ইমেইলে ওরা যে পাঠাইছে আমি তা আসলে পাইনি, আমি টাকাটা নিয়ে আসিনি। তো আমাকে 2 উইক সময় যদি দেয় তাহলে আমি আসলে টাকাটা জমা দিব। তো এই নিয়ে আল্লাহর রহমত, মা বাবার দোয়া, আসলে ডিপার্টমেন্ট আমার এই কথাটা শুনলো। ওখানে ডিপার্টমেন্টের হেডকে ডেকান বলা হয়। তো ডেকান আসলে এই কথাটা শুনলো। সে আবার এশিয়ান স্টুডেন্ট খুব পছন্দ করে। যদিও ইউনিভার্সিটিতে একমাত্র আমি এসেছি, আমাদের বাংলাদেশে একজন স্টুডেন্ট ছিলাম। এর আগে 2 জন ছিল, এরা কানাডা চলে গেছে পরবর্তীতে পিএইচডি করার জন্য। আর কোনো বাংলাদেশি স্টুডেন্ট ছিল না। তো এরপরে আমি আসলে এডমিশন নিয়ে নিলাম। এডমিশন নিয়ে আমাকে এডমিশনের সুযোগ দেওয়া হলো। এডমিশনের সুযোগ দেওয়ার পরে এখন তো আমার টেনশন যে আসলে আমার এখন এই 3.5 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে। না, আর আমি বাড়িতে ফোন করলাম, বাড়ির সবাই তো খুশি। আবার একদিকে আম্মা কান্নাকাটি করতেছে, সবকিছু ওকে। এখন আমি টাকাটার কথা কেমনে বলি বলো? মানে যে আমার যে এত পরিমাণে টাকা লাগবে, এই কথাটা আমি কেমনে বলি? এদিকে আমার পকেটের টাকাও সে মানে $25 মতো খরচ হয়ে গেছে, পরে এই টাকাটা $75। কিভাবে জোগাড় করলা? আমরা যদি আরেকটু, কারণ আমাদের মোটামুটি 9:30 বেজে গেছে, আমরা আরেকটু স্পিডে যদি যাই, আচ্ছা আচ্ছা, এখন কারণ তোমার 1 ঘন্টার সংক্ষিপ্তকারী প্রোগ্রাম বলি। যেহেতু, কারণ তোমার আবার বিজনেসের অনেক বড় একটা আসল যে সাইডটা আমরা জানতে চাইবো, বিজনেসের আচ্ছা ওই আচ্ছা, হ্যাঁ, পাশটা না আমি জানার ব্যাপার আসলে আছে, এই তো এই এটা একটু কথাগুলো কেন আমরা বলতেছি যে বিদেশ গেলে যে কি কি সমস্যা ফেস করতে হয়, বা যেটা একদম হ্যাঁ ন্যাচারাল। হ্যাঁ, অনেকেই মনে করে যে বিদেশে লেখাপড়া করতে যাওয়া খুব ইজি, বা না না খুবই না, মানে এটা আসলে ঠিক মানে না। তো ইটস পরে ডিফিকাল্ট টাকাটা আসলে অনেক কিভাবে ধরনের কালেক্ট করলা? সমস্যা কিন্তু ফেস করতে হয়। তো এনিওয়ে, ওকে, আমি পরে টাকাটা আসলে কিভাবে বাড়িতে ফোন কালেক্ট করলাম। হলো বলো। বাড়িতে ফোন করার পরে বড় ভাই রাজি হলো না, মেজো ভাই রাজি হলো। মজিবের আগেই বলছিল। আব্বা একদম ডাইরেক্ট বলছে যে আমার হজ করার টাকা আছে 4.5 লক্ষ টাকা, আমি হজে যাব, সেই টাকাটা থেকে প্রয়োজন আমি দেব। তো আর আমার কিছু ডিপোজিট টাকা ছিল বড় অপার কাছে, 1,30,000 টাকার মতো। তো আমার টাকা লাগবে 3.5 লাখ। সো মিলাই ঝিলাই দেখা গেল যে আসলে আব্বা দিল 1 লাখ টাকা, আমার 1,30,000 টাকা, আর আমার বড় আপা এবং মেজো আপা ওরা দিল 1 লাখ টাকা। ঠিক আছে, আর আম্মার কাছে কিছু টাকা ছিল, আম্মা ওখান থেকে কিছু টাকা দিল, সব মিলে 3.5 লাখ আচ্ছা, টাকা মানে আসলে। সবাই মিলে দিলে তোমাকে হেল্প করলো। ওকে, রাইট, ফ্যামিলি সবাই হেল্প তারপর? করছে, যেখানে আমারও কিছুটা অবদান ছিল। ওকে, এনিওয়ে টাকাটা পরে অর্গানাইজ বিজনেস, হয়ে গেল তোমার এবং আমি বিজনেসটা শুরু করলা কিভাবে, এটা একটু আমাদেরকে আচ্ছা, যদি হ্যাঁ শেয়ার দেখো, করো। হ্যাঁ, তো এখন দেখো আমি তো আসলে ইউনিভার্সিটি এডমিশন নিয়ে নিলাম, ক্লাস করতে থাকলাম।
আমার ক্লাস ছিল 10:30 থেকে আসলে 3:30 পর্যন্ত। তো এখন আমার পকেটে তো টাকা নাই। আমি এখন কি চিন্তা করলাম যে আমি আসলে বাড়ি থেকে কি টাকা নিয়ে এসে পড়বো, খাওয়া দাওয়া করবো না কি করব। তো আমি একটা কোম্পানিতে সংক্ষিপ্ত করে বলি, $10 আসলে ঘন্টায় $10 এরকম একটা কোম্পানিতে আমি কাজ নিলাম। ওনার নাম ছিল সালমান ভাই। উনি লন্ডন থেকে আসছিলেন মস্কোতে বিজনেস করার জন্য। আচ্ছা সোহেল, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। তোমার মোবাইলটা কোথাও এক জায়গায় সেট করো, কারণ স্ক্রিনটা কাঁপছে, উঠানামা করছে। তুমি মোবাইলটাকে হাতে না নিয়ে কোথাও বসাও। তোমার স্ক্রিনটা উপর নিচ হচ্ছে। আমাদের অলরেডি একজন বন্ধু আমাদেরকে কমেন্টটা করেছে, আমিও খেয়াল করলাম। কোথাও সেট করাও, মোবাইলটা হাতে নিও না, আমি মোবাইলটা কোথাও আসলে তো বসাও। বেডরুমে। এখন কি ঠিক ঠিক আছে, আছে? অথবা তুমি যেটা করতে পারো, তুমি মানে আহ, যে কোনো একটা জায়গায় একদম স্থির করে মোবাইলটা ধরে রাখো। হ্যাঁ, যেন উপর নিচ না হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ, মানে যেন না নড়ে আর কি, এভাবেই যেন থাকি, স্টিল রাখো। আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে, যাই হোক ওকে। এরপরে আমি আসলে একটা কোম্পানিতে জব নেই, ওখানে ঘন্টায় $10। নাহার, আমি এই কথাটা যদি এখনো স্মরণ করি আমার আসলে কান্না পায়। কারণ আমি আসলে অনেক আদরের ছেলে ছিলাম, তুমি এত বুঝবা না। আমি সেই বরফের মাঝে মানে আমাকে আমি মাল টানছি বরফের মানে কি বলবো, মানে আমার কাজটা ছিল যে গাড়িতে আসলে মাল লোড করা, ঠিক আছে। আমি সেই বরফের মধ্যে আমি মাল টানতাম। এটা আসলে আমার অনেক কষ্টের লাইফ ছিল। আমি যখন আসলে চাকরি করি, অনেক ভালো জব করতাম, কিন্তু আমি যখন মস্কোতে চাকরিটা করি এবং আমি যখন এই 2 হাত দিয়ে মাল টানতাম মানে এই মানে বরফের মধ্যে। কোন ধরনের প্রোডাক্ট আনতে, মানে কি ওই জবের পড়াশোনার পাশাপাশি জব করতে? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে কোথায় জব তিনটা করতে? বছর ইউনিভার্সিটি কইরা তারপরে আমি আসলে ঘন্টায় এই $10 কাজটা করার জন্য মানে 3 ঘন্টা আমি $30 রেগুলার। তো আমার জব ছিল 4 দিন। তো এই $10 জন্য আমি 1 কিলোমিটার মানে 2 হাতে 20 কেজি 20 কেজি করে 40 কেজি মানে প্রোডাক্ট, এটা আমার নিয়ে বহন করতে হতো। আমি আর তখন ওখানে তো আসলে যতটুকু জানি যে ওখানে প্রচন্ড শীত থাকতো, শীতের কান্ট্রি। হ্যাঁ অনেক শীত এবং বরফ। আমি আসলে ওই লাইফটার কথা মানে আমি মনে করলে আমি এখনো আসলে ঠিক থাকতে পারি না। তো যাই হোক, আমি আসলে ওই $30 জন্য এই পরিশ্রমটা করতাম। সালমান ভাই আসলে আমাকে অনেক পছন্দ করতো। উনি আসলে দেখতো যে আমি কোনোদিন কমপ্লেন করতাম না যে সালমান ভাই এত কষ্ট বা আমি এই ধরনের জব করব না, আমাকে একটু বেতন বাড়িয়ে দিন। আমি এই ধরনের কিছু বলিনি আসলে। কারণ আমি চিন্তা করেছি আসলে আমাকে পরিশ্রম করতেই হবে, যেহেতু যেহেতু মানে শিল্পপতির ছেলে না, আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমার বাবার পক্ষে যেহেতু সম্ভব না, আমাকে আসলে তখন আব্বা আমাকে $300 মানে করে মাসে তোমার দিত। হচ্ছে নিজের একটা আগ্রহ ছিল যে হ্যাঁ, আমাকে নিজে কিছু করে উঠতে হবে। ওকে, হ্যাঁ তারপর? রাইট, আমি আসলে ওইটাই আর কি, যে আমি হুম চাই না হুম যে হুম। বাড়ি থেকে অনেক বেশি প্রেশার পড়ুক বা বাড়ি থেকে আমি অনেক মানে বেশি টাকা নিয়ে আসি। নিজের আব্বা পায়ে আম্মার দাঁড়িয়ে কষ্ট নিজের হোক। মতো করে সাকসেস ভাবে কিছু করা, যে হ্যাঁ আমাকে যেন আত্মনির্ভরশীল হওয়া, পরে রাইট, সেই আমি এটা আত্মনির্ভরশীলতার যেন ইচ্ছাটা তখন তোমাকে আব্বার কতদূর উপরে নিয়ে গেল? চাপ না পড়ে, আব্বার উপরে কষ্ট না পড়ে, কারণ আব্বা তো অনেক কষ্ট ওকে, করেছে আমার জন্য। আচ্ছা, তো তো আমি সেই আসলে 2 বছর, আত্মনির্ভরশীলতার ইচ্ছাটুকু তোমাকে কতটুকু নিয়ে গেছে সেটা বলো। হ্যাঁ আমি আসলে এই 2 বছর ওই কোম্পানিতে জব করি এবং আমি এই 2 বছরে জব করে $13,500 আসলে আমি ডিপোজিট করি। আমি আসলে বাড়িতে কোনো টাকা পাঠাইতাম না। আব্বা তেরো আমাকে হাজার উল্টা পাঁচশো ডলার তোমার বাংলা কত টাকা? $13,500 তখন আসলে বাংলা টাকা আমি তখন চিন্তা করি না, কারণ ওখানে তো রুবলি তখন 29 না, মানে 25 আমি বলছি এই জন্য, তাহলে আমাদের বন্ধুদেরও বুঝতে সুবিধা হবে, কারণ এক এক দেশের না কারেন্সি তো এক এক ওই রকম। সময় বাংলাদেশে ছিল 74, মানে 74? 74 74 74 কি টাকা আর লাখ? কি, মানে পার আচ্ছা, ডলার 74 74 টাকা, টাকা। তাহলে তোমার আসে কত? প্রায় কত বললা, 13,500 $13,500। ইন্টু 74, তার মানে 9,99,000 টাকা, প্রায় 10 লাখ টাকা। অনেক টাকা। মানে হ্যাঁ সেখানে এই খেয়ে টাকাটা, পরে পরে 10 লাখ টাকা জমিয়েছো। হ্যাঁ, তারপর? এই টাকাটা আসলে আমি সেভিংস করি। ও এই মাঝে আমি তোমাকে বলে রাখি, আমি এই জবের পাশাপাশি আর 2টা টিউশন করাতাম, ঠিক আছে। এম্বাসির আসলে এক মানে কর্মকর্তার 2টো বাচ্চা পড়াতাম। ওরা আমাকে দিত $300 মান্থলি, ঠিক আছে। হুম হুম।
তো ওই টিউশন থেকে $300 আসতো, আর এখান থেকে আমার রেগুলার আসতো ধরো $30 করে। ঠিক আছে, তো এইভাবে করে করে আমি আর কি 2 বছরে $13,500 আসলে আমার সঞ্চয় হয়, মানে ডিপোজিট ওকে, করতে ওকে, পারি। গুড। অনেক ভালো একটা সঞ্চয়। তারপর পরে এই সঞ্চয়টা হ্যাঁ, নিয়ে কি করলে? তারপরে আসলে এরপরে তো আমার আসলে এমএসসি কমপ্লিট হয়ে যায়। তো এখন আমি তো ভাবছি বাংলাদেশে ফিরবো। তো আমার যে কোম্পানির মালিক সালমান ভাই, উনি লন্ডনের, উনি আমাকে বলল কি যে সোহেল, আমি তো লন্ডনে ব্যাক করব, তাহলে তুমি কোম্পানিটা রেখে দাও। আমি বললাম সালমান ভাই আপনি কি বলেন, আমি কোম্পানি রাখবো কোত্থেকে, আপনার এত বড় কোম্পানি রাখার ক্ষমতা তো আমার নেই। তাছাড়া আমার ডকুমেন্টস স্টুডেন্ট ডকুমেন্টস, আমার ডকুমেন্টস আগামী 2 মাস পরে শেষ হয়ে যাবে। সো আমি এখন ডকুমেন্ট আসলে আমি রিনিউ করবো কিনা আমি জানি না। রিনিউ করতে হলে আমাকে ভর্তি হতে হবে, ভর্তিতে কোন প্রোগ্রাম ভর্তি হবে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নেই নাই। সোহেল, তাছাড়া তোমার আমি তো মোবাইলটা এখানে কিন্তু আবারও নড়ছে। মোবাইলটাকে একটু মানে কোথাও ইয়ে করো। হয়তো এক কাজ করতে পারো, হাঁটুর উপরে শক্ত করে ধরে রাখতে পারো। তাতে আচ্ছা হবে কি আচ্ছা, মানে জাস্ট এখন এইভাবে এখন কোথায় ধরে নড়ছে? রাখো। রাইট, তো হ্যাঁ, ওকে। কন্টিনিউ করো। সালমান ভাই পরে বলল যে উনি দেখো, তোমাকে অফার করলেন ওনার কোম্পানিটা টেক ওভার করার জন্য। ওকে, পরে? হ্যাঁ, তো আমি আসলে উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি আসলে উনি দেখেছেন যে আমি আসলে সততার সাথে কাজ করেছি, আসলে নিয়মানুবর্তিতার সাথে কাজ করেছি। হ্যাঁ, আমি পাঞ্চুয়ালিটি মেনটেন করেছি। আমি কোনোদিন হুম। ওনার সাথে বেয়াদবি করিনি। আমি কোনোদিন ডিসঅনেস্টি হয়নি। ওনার অনেক টাকা অফিসে ছিল, আমি কোনোদিন ৳1 টাচ করিনি। উনি আমাকে খুব পছন্দ করলেন। উনি আমাকে বললেন গিয়ে যে তুমি আসলে বাড়ি থেকে দেখ কিছু টাকা আনতে। উনি জানতেন না যে আসলে আমার $13,500 অলরেডি মস্কোতে আছে। উনি আমাকে বললেন যে আসলে দেখো কিছু টাকা আনতে পারো কিনা, অল্প কিছু টাকা হলেও আমি তোমাকে দিয়ে যাব, কারণ আমি আসলে এখানে মানে থাকবো না। উনি হচ্ছে তোমাকে এত পছন্দ করার পিছনে কি কারণ ছিল? এই যে তুমি যেটা আমার সাথে আসলে শেয়ার করেছিলে যে তোমার ডেডিকেশন, পরিশ্রম, মানে তোমার যে পরিশ্রম করার এক্স্যাক্টলি, ইচ্ছা, এক্স্যাক্টলি, আগ্রহ, এটা দেখে তোমার ইয়েস, আসলে। রাইট, তাহলে রাইট। অন্য কাউকে কারণ অফার না করে তোমাকে কেন অফার করেছে? এটা আসলে তুমি হয়তো একটু মিস করে গেছো। আমি তোমার সাথে গল্প করার সময় এটা শুনছিলাম যে বলছিলে যে আমার এত পরিশ্রম দেখে, আমার ডেডিকেশন দেখে উনি আসলে আমাকে অফার করেছে, যে ও ডিজার্ভ করে, ওকে আমি অফার করি। হ্যাঁ, তারপর হ্যাঁ, পরে কি রাইট, তুমি এটা মেনে বললাম নিয়েছো? আর কি। হ্যাঁ, কারণ আমার সাথে আরো একটা ছেলে কাজ করতো, তাকে কিন্তু অফার করেনি শহীদ ভাই, কারণ শহীদ ভাইয়ের ওকে, ভিতরে একটু পরে সে। পরে কি তুমি মেনে নিয়েছো ওনার অফারটা? হ্যাঁ, আমি এনিওয়ে যাই হোক, আমি সংক্ষিপ্ত করে বলি, আমি এরপরে আসলে কোম্পানিটাকে আমি তাকে বলি যে সালমান ভাই আমার কাছে $13,500 আছে, এবং এই টাকাটা আপনার কোম্পানি থেকেই আসলে আপনারই বেতনের টাকা, আমি আসলে দেশে পাঠাইনি, আমি এটা সেভিং করেছি। তো আমি এর বেশি দিতে পারবো না, আমার আসলে বাংলাদেশ থেকে টাকা এনে আর আমি আব্বা আমাকে বলতেই পারবো না যে বিজনেসের জন্য তারা এটা কোনোদিনই দিবে না, মানবে না। তারা বলবে তোমার এমএসসি কমপ্লিট হয়ে গেছে, তুমি ব্যাক চলে আসো। এইটাই হুম। আমার কথা ছিল যে আমি এমএসসি করে বাংলাদেশে আসবো, বিয়ে করব, সংসার করব, ইত্যাদি ইত্যাদি। তো আমি যে আবার মস্কো থাকবো এটা আমি আব্বা আমাকে বলতে পারবো না, টাকা তো হুম। দূরের কথা। তো সালমান ভাই আমাকে বললো যে না, ঠিক আছে, ফাইন, আসলে আমি তোমাকে এই টাকার বিনিময়ে কোম্পানিতে দিয়ে যাব। কিন্তু না, আর সমস্যা হলো ওখানে স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি কোম্পানি রিসিভ করতে পারবে না, মানে ওখানে তোমার এই অথরিটি নাই, তোমার এই সুযোগটা নাই। তো তখন আসলে একটা গার্লফ্রেন্ড ছিল রাশিয়ান, আমি ওকে বললাম যে দেখ এরকম একটা সুযোগ আছে আমার, তুই যদি আমাকে একটু হেল্প করিস। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, এটা অনেক ভালো ছিল, তাহলে আসলে আমি কাজ করব। তো আমাকে বলল যে তুই তো এভাবে কাজ করতে পারবি না, কোম্পানি আমার নামে নিলেও, হ্যাঁ, তোকে তোর তো ভিসার তোর ভিসা রাখ, মানে তোর তো ভিসা আছে 2 মাস, তো এটাকে তো রিনিউ করতে হবে, তাহলে তোকে আবার প্রোগ্রামে ভর্তি হইতে হবে। তো আমি বললাম যে তাহলে কি করা যায়, তখন আর কি সালমান ভাইয়ের সাথে আলাপ করলাম। সালমান আমাকে বললো তাহলে তুমি একটা পিএইচডি তে ভর্তি হয়ে যাও। তা আমি তো পিএইচডি তে ভর্তি, এটা তো সোজা না, পিএইচডি তো আসলে ভর্তির জন্য ইউনিভার্সিটির তো আসলে সেই সুযোগটা দিতে হবে, আমি তো জানি না আমাকে ইউনিভার্সিটি সুযোগটা দিবে কিনা। তো আমি ইউনিভার্সিটিতে গেলাম, গিয়ে আসলে ডেকানের সাথে পার্সোনাল আলাপ করলাম। আমি বললাম যে দেখ আমি তো দেশে চলে যাব, কিন্তু আমি আসলে তোদের এডুকেশন, তখন আমি একটু এরকম বললাম যে আমি তোদের এডুকেশন অনেক পছন্দ করি, এবং আমি মস্কোকে অনেক লাভ করে ফেলছি, আমি আসলে আরো পড়তে চাচ্ছি। মানে তো তুমি তোমার মতো করে কনভিন্স করে জাস্ট পিএইচডিটা আদায় করার চেষ্টা করলে আর কি, ভর্তি হওয়ার জন্য। ব্যাপারটা পিএইচডি এরকম আদায় যে করার চেষ্টা না, জাস্ট প্রোগ্রামে যেন আমি ভর্তি হতে পারি। সেটাই, আসলে আমার ভর্তি তখন হওয়ার ওই মাথায় কিন্তু, ইচ্ছাটুকু আদায় করাকেই মিন করা হচ্ছে আর কি, যে ওটা চেষ্টা হ্যাঁ, করছো যে আমি যেন এটলিস্ট আমাকে নিয়ে নেয় ভর্তিতে। রাইট। ওকে, পরে তো চ্যালেঞ্জটা কোথায় এটা বলো। যে নেক্সট আমি হ্যাঁ, আসলে আমি আসলে আমাদের ভর্তি হয়ে বন্ধুরা গেলাম। চ্যালেঞ্জিং কথাগুলোই শুনতে চাই, যে তুমি কোন কোন বাধা আসলে অতিক্রম করেছো। যেমন হ্যাঁ, এই যে তুমি এখন আমাকে ওই দেখো, জিনিসগুলো বলো এখন যে এখন যে দেখো মনে করো যে অনেকগুলো আমি টাকা এই জমিয়ে একটা। কোম্পানিটা নেওয়ার ফলে আমার তো কোনো অভিজ্ঞতা নাই, না আর কাজ
মানে আমি একটা কোম্পানির আগে কাজ করেছি, কিন্তু একটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একটা কোম্পানিতে কাজ করব, সেটাকে অপারেট করব, এই অপারেশনস এর দায়িত্ব তো আমার ছিল না বা আমার অভিজ্ঞতা নাই। হুম। তো আমি এটা একটা এই চ্যালেঞ্জ। দায়িত্ব পরে নেওয়ার এই বিজনেসটা রান এই করার চ্যালেঞ্জটা পরবর্তী নেওয়ার চ্যালেঞ্জ ফলে গুলো পড়ে। মানে আমি সবসময় একটা আতঙ্কে থাকতাম কিনা কি হয়। এটা খুব তো স্বাভাবিক। যেকোনো বিজনেসেই যে কেউ একটা বিজনেস শুরু করলে সবারই একটা ঝুঁকি, আতঙ্ক থাকে। বাট হ্যাঁ, নেক্সট তো আমরা এই জানতে আতঙ্ক চাই আরো নিয়েই আসলে অনেকগুলো আমি চ্যালেঞ্জ তুমি ফেস করেছো বলেছিলে যে বিজনেস করা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবস্থায়, তো সেগুলো আসলে আমাদের দেখো সাথে এরপরে শেয়ার করো। আমি ১ বছর ঐরকম যায়। তো ১ বছরে আমি ভালো-মন্দ কিছু বুঝে উঠতে পারি না ঐরকম। হয়তো 30% বুঝতে পারছি অ্যাকচুয়ালি। তো আমার গার্লফ্রেন্ড খুব হেল্প করত। ঠিক ২ বছরের মাথায় আসলে আমি একটা মানে বড় ধরনের মাইনাসে পড়ে যাই। ঠিক আছে? বড় ধরনের মাইনাসে প্রায় ৳২.৫ মিলিয়ন একটা কাস্টমার। আমাদের আসলে প্রোডাক্ট ছিল তোমার গার্মেন্টস আইটেম। ঠিক আছে? এই আইটেমগুলা উজবেকিস্তান থেকে আসতো। ইন্ডিয়ার কিছু কাস্টমার সাপ্লায়ার ছিল, ওরা দিত। তো রাশিয়ার এক কাস্টমার, রাশিয়ার মানে মস্কোর বাহিরের শহরের এক কাস্টমার আসলে ৳২.৫ মিলিয়ন মেরে দেয়। তো এটা আসলে টাকাটা ছিল তোমার ব্যাংকে একটা ভুয়া চেকের মাধ্যমে সে আমাদের সাথে চিট করে। চিট করার ফলে আমি নাহার শাটডাউন হয়ে যাই। আমি আড়াই শাটডাউন হয়ে যাই মিলিয়ন বলতে ডলার আমার তার মানে $২.৫ মিলিয়ন না, $২.৫ মিলিয়ন। কিন্তু এই আড়াই আড়াই মিলিয়ন রুবল, রুবল আচ্ছা। ৳২.৫ মিলিয়ন আসে বাংলা টাকায় তখন প্রায় ৩৭ লক্ষ টাকার মতো। ঠিক আছে? ও মাই তো গড, তখনকার সময় অনেক তো টাকা। ৩৭ লক্ষ টাকা ৩৭ লক্ষ এইটা আমার টাকা, তাও টোটাল। বিদেশের পথে বসে এবং ৩৭ লক্ষ টাকা নিজের কাছ থেকে চলে যাওয়া, তাও একটা বিজনেস থেকে, মানে কত বড় হ্যাঁ, একটা এবং এই গ্যাপ। টাকাটা ছিল আমার টোটাল পুঁজি। আমি বলবো যে এইটা আমার টোটাল পুঁজি ছিল। এই ২ বছরের টোটাল পুঁজি যেটা ইনকাম করেছি, দৌড়াদৌড়ি করেছি, পরিশ্রম করেছি। সো আ কি বলবো আর? আমি আসলে এরপরে যে বিজনেস করতে তারপর পারবো বা তখন তখন বিজনেস তুমি কি মানে তখন তুমি কি ভাবলে যে আমি বিজনেসটা বন্ধ করে দেই, আমি দেশে না, চলে যাই, এরকম মনে না, হয়েছিল? না। আচ্ছা, কি মনে না, আর আমার হয়েছিল? একদম মনে হয়নি। আমার শুধু একটা কথাই মনে হয়েছে, যেহেতু বিজনেসে আসলে প্লাস মাইনাস আছে। আমার গার্লফ্রেন্ড আমাকে বলল যে, "তোর ভেঙে পড়লে চলবে না। তোকে সামনে আগাইতে হবে। তুই অনেক মেধাবী, তুই অনেক পরিশ্রমী, তুই অনেক সৎ ছেলে। সো আমি তোর পাশে আছি। আমি তোকে ছেড়ে যাব না। আমি তোকে সাপোর্ট করব।" তা আমি আসলে ওর এই কথাটা একটু সাহস পাই এবং আমি এরপরে সালমান ভাইকে একটা ফোন করি। তখন উনি লন্ডনে। সালমান ভাই আমাকে আসলে সাহস দেয় এবং সালমান ভাই আমাকে বলে যে, "ঠিক আছে, তুমি কাজ চালায়ে যাও। যদি তোমার হেল্প লাগে আমি হেল্প করব।" তা আমি আর সালমান ভাই থেকে হেল্প নিলাম না। নাহার আমাকে ওই মেয়েটা আসলে ৳১ মিলিয়ন ও আসলে হেল্প করে। ওর আম্মার থেকে ৳১ মিলিয়ন আসলে ও আনে। তো ধার মানে এটা আসলে ধার নিয়ে আসা হয়েছিল। ওর আম্মার থেকে এই টাকাটা নিয়ে আসা হয়েছিল যে, "আমার ফ্রেন্ডের এরকম বড় বিপদ, তুমি ওকে একটু হেল্প করো।" তো ওর আম্মা আসলে ৳১ মিলিয়ন দেয়। এই ৳১ মিলিয়ন আমি আসলে আসলে কয়জন, সাপ্লায়ারদের কাছে। মানে একটা অপরিচিত অচেনা জায়গায় কয়জন এরকম হেল্প করতে পারে, যেখানে আমরা না, এই ফ্যামিলির হেল্পের মেম্বারের পিছনে কাছেই কারণ বলতে ছিল সাহস নাহার। পাই না। এইটার কারণ ছিল আমি অত্যধিক সৎ ছিলাম। এটাও দেখেছে যে আমি আসলে ওর টাকাটা মারবো না বা আমি এরকমের ছেলে না। আমি কাস্টমারদের সাথে কখনো প্রতারণা করিনি। কাস্টমারদের সাথে কখনো মিথ্যা বলিনি বা ৳১ মাল ৳২ বিক্রি করিনি বা সুযোগের সময় দাম বাড়াইনি, যেটা হয় আমাদের দেশে, যেটা যে সুযোগ পেলে দাম বাড়িয়ে দেওয়া হয়। আমি কখনোই কাজটা করিনি। আমার না, এই তোমার যে এই সততা এই ওকে ইমপ্রেস করেছে। হ্যাঁ, তো সেটার এক্সাক্টলি কারণে আমার তুমি সততাই দিয়েছে। ওকে পরে ওই ইমপ্রেস করেছে টাকাটা যে তো আমি ঋণ হিসেবে নিয়েছো। পরে কি এই হ্যাঁ, ঋণটা আমি শোধ আসলে করতে ওটা লোন পারলে? নিয়েছি। লোন নিয়েছি এবং আফটার 1 ইয়ার আমি আসলে এত হার্ড পরিশ্রম করেছি তুমি চিন্তা করতে পারবে না। একদিকে ইউনিভার্সিটিতে আমার একদিন ক্লাস ছিল এবং সেমিনার ছিল। তো একদিকে ইউনিভার্সিটি যেতে হয়, সেমিনার যেতে হয়, রিপোর্ট জমা দিতে হয়। এরপরে আমি আমার কাজ করতে হয়। তো এমনও হইছে নাহার যে আমি নিজে কুরিয়ার, মানে আমি আসলে কাস্টমারের কাছে নিজে মাল নিয়ে গেছি। আমি কোম্পানির একজন মালিক, অথচ আমার হাতে মাল। আমি তখন আবার চিন্তা করলাম যে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমাকে যদি এই বিপদ থেকে উত্তরণ হইতে হয় তাহলে আমাকে আসলে ডাবল পরিশ্রম করতে হবে। আমি যেখানে অফিস করতাম ৬টা পর্যন্ত, সেখানে আমি এর পরে আমি অফিস করা শুরু করলাম ১০টা পর্যন্ত। অর্থাৎ ওয়্যার হাউসে মাল আসতো, সেই মাল আমি আসলে ওভারটাইম, আমার ওখানে ২ জন লোক কাজ করতো, তাদেরকে আমি কাজে না লাগাই আমি নিজেই মালগুলো সাজাইতাম, নিজে কাজ করতাম। আমি হাড় ভাঙা পরিশ্রম করেছি না হার। রাত ১০টা ১১টা পর্যন্ত আমি কাজ করেছি, কিচ্ছু খাইনি। আমার সমস্ত শরীর ব্যথায় নাহার, আমি মানে আমি তখন হাউমাউ করে কাঁদতাম মানে ওয়্যার হাউসে যে আল্লাহ আমি
আমাকে তুমি আসলে সেভ করো, মানে সমস্ত শরীর ব্যথা হয়ে যেত কাজ করতে করতে। আমি আসলে আচ্ছা, ওকে সোহেল, আমরা মনে হয় তুমি একটু ইমোশনাল হয়ে গেছো বলতে বলতে, তো আমরা এর মধ্যেখানে সোহেল স্বাভাবিক হতে হতে আমরা আমাদের বন্ধুদের কিছু কমেন্ট পড়ে আসি। অনেক বন্ধুরাই অনেক কমেন্ট করেছে। সোহেল, তোমার মোবাইলটা আবার একটু সেট করতে হবে, কারণ এটা আবারও কাঁপতেছে, এটা উপর নিচ হচ্ছে। তো আমাদের বন্ধুরা অনেক কমেন্ট করেছে সোহেল, তুমিও হয়তো দেখতে পাবে আমাদের কমেন্টে অনেক কিছু, অনেকে আমাদেরকে বেস্ট উইশেস জানিয়েছে। এবং কেমন আছো নাজমুন? আরিফ রাজীব বলেছে আমি ভালো আছি রাজীব, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাজীব বলল জি আমাদের মিউচুয়াল ফ্রেন্ড, ওকে। রানা, রাশিয়ান জিনিসটা কেমন? রাশিয়ান জিনিসটা কেমন মানে এটা তো রাশিয়া একটা কান্ট্রি দোস্ত। এফ রানা বলেছে। আমাদের আরো বন্ধুরা আমাদেরকে সালাম জানিয়েছে, সবাইকে আমাদের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম যারা সালাম জানিয়েছো। আম, আরিফুর রাজীব বলছে তার জীবন তো 14 আনাই বৃথা। আমাদের রাজীব বন্ধু আমাদেরকে এই লাইভে অনেক কমেন্ট করেছে। ওর জীবন 14 আনাই বৃথা না। আজকে আমরা গল্পের শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকো তোমরা বন্ধুরা, তাহলে দেখবে যে ও এখন একজন সফল বিজনেসম্যান। সে অনেক সফলতা অর্জন করে তারপরে সেখানে সে একটা বিজনেস দাঁড় করিয়েছে। আর সেই জন্যই সে আজকে আমাদের এই প্রোগ্রামে। তো সে তো বিয়েই করে নাই। আচ্ছা, আম, একজন বন্ধু জানতে চেয়েছে তুমি বিয়ে করেছো কিনা। সোহেল রানাই উত্তর দিয়ে দিবে। জামান সোহেল, জামান সোহেল কি বিয়ে করেছো? একজন জানতে চেয়েছে। না, আসলে বিয়ে তো করা হয়নি, তবে বিয়ে আচ্ছা, যদি আসলে বিয়ে এখনো করে নাই, তাহলে আমরা পাত্রী দেখতে পারি। জামান সোহেলের জন্য তোমরা পাত্রী দেখতে পারো। আচ্ছা, আশরাফ হক শামীম বন্ধু কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমাদের কমেন্ট পড়তে বলো নাজমুন। হ্যাঁ, কমেন্ট পড়ছি আমরা, একটু একটা গ্যাপ না হলে আসলে কমেন্টটা পড়তে পারি না, একটা পর্যায়ে গিয়ে পড়তে হয়। তার জন্য কিছু মনে করো না। ধন্যবাদ সকল বন্ধু। এফ রানা বলছি শুকিয়ে গেছিস, কাকে বলছো রানা? আমি বুঝতে পারি নাই, আমাকে নাকি জামান সোহেলকে? আরিফুর রহমান রাজীব, রাশিয়া দেখতে কেমন? ওকে, রাশিয়ার গল্প আমরা জামান সোহেলের কাছে শুনবো একদম গল্পের শেষে। যেহেতু ও রাশিয়াতে ছিল, রাশিয়ার গল্প কেমন এটা আমরা শুনবো সোহেলের কাছ থেকে। সোহেল, তুমি একটা জায়গায় একটু স্টেবল হয়ে বসো, কারণ হচ্ছে আমরা এখন লাইভে আছি, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সবাই আমাদেরকে দেখছে, তো তো আমরা একটু মুভটা কম করলে ভালো হয়। আচ্ছা, না ঠিক আছে, এবার আমি আসলে এর আগে আমি বেডরুমে ছিলাম তো, রাজীব আমি এখন বলছে আসছি, তুমি আমার কি ড্রয়িং রুমে মেকআপ আসছি। করছো? না কাকে না, আমি বলছো ড্রয়িং রাজীব, রুমে আসছি, মেকআপ আমি করছো কিনা? না, আমরা কমেন্ট পড়ছি। আরিফুর রাজীব বলছে তুমি কি মেকআপ করছো? কাকে বলছো রাজীব? আমরা কেউই মেকআপ করছি না, তোমাদের সাথেই আছি এবং মোটামুটি 10টা পর্যন্ত তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আম, জাপানিজ এসে গেছে। এফ রানা বলছে জাপানিজ, কাকে বলছো জাপানিজ আমি বুঝতে পারছি না। দুজনই আমার প্রিয় বন্ধু। ওকে, ধন্যবাদ বন্ধু। আমাদের একজন বন্ধু বলেছে আমাদের দুজনই আমরা দুজনই তার খুব প্রিয় বন্ধু। হাসান নাসিম বলছে আহারে তোমার ব্রেকআপের কথা শুনে খারাপ লাগছে। ব্রেকআপের কথা এখানে আসলে আসছে না, কোনো ব্রেকআপ হয় নাই এখানে, আসলে ব্রেকআপ নিয়ে কোনো কথাও আমরা বলছি না। আমরা এখানে আমরা আসলে কিভাবে আমরা চ্যালেঞ্জ গুলোকে ফেস করে আমাদের বন্ধুরা সামনে এগিয়ে যাচ্ছে সেটার কথাই শুনছি। সালাউদ্দিন বাবু বলেছে কে বলছে হ্যাতে সফল, যে জীবনে একটা বিয়া করতে পারে নাই। বিয়ে মানেই সফলতা, এটা কে বললো? আমি তো জানি ছেলেরা বলে বিয়ে মরলো মানে মরলো। দুই ধরনের আছে জীবন ছেলেদের, একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে বিবাহিত, মানে হচ্ছে মৃত। তো ও যেহেতু বিয়ে করে না তাহলে ও জীবিত আছে ছেলেদের ডায়লগ অনুযায়ী নাকি? আচ্ছা, রানা বলছে নাহার কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত। জামান সোহেলের বিয়ে খেতে চাই ইনশাল্লাহ। জামান সোহেল যেদিন বিয়ে করবে আমাদের সবাইকে দাওয়াত দিবে, আমাদেরকে খাওয়াবে, কোনো সমস্যা নাই। আর রাজীব বলছে, রাজীব আমাদের বন্ধু রাজীব আর রানা আজকে প্রচুর কমেন্ট করেছে। তো আমরা বা মোটামুটি সবারই কমেন্ট কিছু কিছু করে পড়ার চেষ্টা করব, হয়তো সব কমেন্ট পড়তে পারবো না, তার জন্য মাফ করে দিও। আচ্ছা, তো উপস্থাপনা ঠিক আছে কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। আজকে আসলে আমার কথা কম, যে গেস্ট থাকে তার কথাই বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ আমার কথা তো তোমরা সবসময় শুনো, প্রতি শুক্রবারেই শোনো। আমরা একটু সুযোগ দিতে চাই আমাদের গেস্ট যেন কথা বলতে পারে, কারণ আমরা তার কথা শোনার জন্যই আসলে এই সময়টায় বসে থাকি।
মামা তোর জন্য, বাবু বলছে মামা তোর জন্য একটা মাইয়া ঠিক করছি, যার জামাই থাকতে হবে, ঘর জামাই থাকতে হবে। ওকে, তুমি জামা সোহেলের সাথে পার্সোনালি মেসেঞ্জারে কথা বলো, সালাউদ্দিন বাবু। আচ্ছা, ও জাস্ট কিডিং, ফান করছে। আচ্ছা, যাই হোক। উম ওকে, রাশিয়ানে শুরু করছে। আমরা পরে উম জামা সোহেলের কাছে কিছু রাশিয়ান ভাষাও শুনবো, যেহেতু সবার একটা আবদার আছে রাশিয়া কেমন, রাশিয়ান ভাষা কেমন, এটা সম্পর্কে জানতে চাই। আমরা শেষ সময়টুকু রাশিয়ান সম্পর্কে জানতে চাবো। আচ্ছা, ইন দ্য মিন আমি একটু জিজ্ঞেস করি, সোহেল, তোমার দেশের বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা, পড়াশোনা আমি কোথায় করছো? আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা, মানে আমি বরিশালের, বরগুনা বেতাগী বরিশাল। আমি। হ্যাঁ, ও, বেতাগী। তুমি বরিশাল্লা পোলানি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বরিশালের ছেলে অ্যাকচুয়ালি। হুম, ওকে। পড়াশোনা কি বরিশালেই, এসএসসি ইন্টার? না, অ্যাকচুয়ালি এসএসসি হচ্ছে তোমার বরিশালে, এইচএসসি ঢাকায়, বিএসসি ঢাকায়, আর এমএসসি তো মস্কোতে। ওকে। আচ্ছা, হাসান নাসিম বলেছে তুমি অনেক ভালো কাজ করেছো। অনেকে ব্রেকআপ হলে নেশাগ্রস্ত হয়, আর তুমি মস্কো চলে গেছো। মস্কোর মেয়েরা সুন্দর। আচ্ছা, আমরা মনে হয় একটু ভুল জানছি। জামান সোহেল, তোমার কি ব্রেকআপ হয়েছে বাংলাদেশে যে হ্যাঁ, বুয়েটার কথা আমার আসলে তো বলছিলে? একটা ওকে। রিলেশনশিপ ছিল, আমি তো তো তোমাকে এটা আগেই ওর বলেছিলাম। জন্য, এটা আসলে অ্যাপ্রিসিয়েটিভ। দেখো, এখান থেকে কত কিছু শেখার আছে। সোহেল জামানের ব্রেকআপ হওয়ার পরও সে কিন্তু এটাকে এনকারেজ হিসেবে নিয়েছে, যে তার জিদ চেপেছে আমাকে আরো ভালো করতেই হবে। তো অনেকেই কিন্তু ওই সেটা না করে নেশাগ্রস্ত হয়, এটা সত্যি কথা। অনেকে আছে ভেঙে পড়ে। তো সেখানে কিন্তু সোহেল যেমন ভেঙে পড়ার পরিবর্তে তার জীবনের সে আরো উন্নতর পথে গিয়েছে, উন্নতির পথে। তো আমাদের কাজ আসলে কি, আমরা সবসময় বিশ্বাস করি যে কোনো একটা মুদ্রার এপিঠ ওপিঠ দুই পিঠে আছে। প্লাস আমরা চিন্তা করি কি, আমাদের একটা দরজা বন্ধ হয়ে গেছে, আমাদেরকে ভেঙে পড়তে হবে, আমাদের কি হবে, কি হলো। জীবনটা আসলে অনেক বড়। জীবনটা মানে শুধু একটা মানুষের উপর নির্ভরশীল না, একটা ঘটনার উপরে নির্ভরশীল না। জীবনটা আসলে অনেক রকম ভাবে দেখা যায়। আমি মনে করি, যেমন আমি কিভাবে দেখি জীবনটাকে, যে একটা দরজা বন্ধ হয়েছে মানে আমার জন্য কিন্তু আরো 10টা দরজা খুলে গেছে। সেই 10টা দরজা দেখার চোখ আমাদের থাকতে হবে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ভারসাম্যতা আছে। যখন একটা নেগেটিভ কোনো কিছু আমাদের জীবনে ঘটে, বুঝতে হবে এটার কিন্তু একটা পজিটিভ সাইডও আছে। মানে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আমি যদি একটা গ্লাসের অর্ধেক পর্যন্ত পানি ভর্তি করি, তখন তুমি কি দেখলে আর আমি কি দেখলাম? আমাকে এখন সেটাই চিন্তা করতে হবে। আমি কি হাফ গ্লাস খালি দেখবো, নাকি হাফ গ্লাস ভরা দেখবো? সেটা আসলে আমার উপরে ডিপেন্ড করে, আমার নজরের উপর ডিপেন্ড করে, আমার দৃষ্টিশক্তির উপর ডিপেন্ড করে, আমার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে। তো সেটাই হচ্ছে কথা। সোহেল জামানের ক্ষেত্রে ব্যাপারটা এমনই হয়েছে, যে আমার ব্রেকআপ হয়েছে তাও বুয়েটে পড়ে বলে, তাহলে আমিও তার চেয়ে আরো ভালো করে দেখাবো। আমি আমার জীবনটাকে নষ্ট করে নয়, কারণ একটা মেয়েই কিন্তু আমার জীবনের সব না, বা একটা মানুষই কিন্তু আমার জীবনের সব না। আমার জীবনে আরো মানুষ আছে, আমার জীবন আছে, আমার জীবনে অনেক কিছু পাওয়ার আছে, আমার জীবনে অনেক কিছু করার আছে। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকেই কিন্তু একটা উদ্দেশ্যের সৃষ্টি করে, সেই উদ্দেশ্যটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। উপস্থাপক আলোচনার মোড় ঘুরাতে হবে। ও বিয়ে করবে কখন, প্রশ্ন করো। সোহেল জামান, তুমি কখন বিয়ে করবা, এটা আমাদের একজন বন্ধু জানতে চেয়েছে। হ্যাঁ, মেয়ে যদি পেলে বিয়ে করবে। আমি আসলে সাম্প্রতিক সময়ে বিয়ে করার চিন্তা ভাবনা করছি, যে পাত্রী আসলে খুঁজতেছি, পাত্রী পেয়ে গেলে বিয়ে করব। সো এটা তার মানে কারণ হচ্ছে, আমি বন্ধুদের উদ্দেশ্যে সোহেল জামান এটাই বললো, পাত্রী খুঁজো, পাত্রী পেলে আমি বিয়ে করব। ওকে, ফাইন। আমাদের বন্ধুরা দেখবে একজোট হয়ে লেগে যাবে তোমার জন্য পাত্রী খুঁজতে। আর পাত্রী পাওয়া মাত্রই সোহেল জামানের পার্সোনাল মেসেঞ্জারে নক করো, ঠিক কি না সোহেল জামান? হ্যাঁ, সেটা করা যেতে পারে। ওকে, পারমিশন পেয়ে গেলাম। আচ্ছা বন্ধু, আমার বাড়ি ঈশ্বরদী, আমাদের এক বন্ধুর বাড়ি ঈশ্বরদী। আচ্ছা, আমাদের ইঞ্জিনিয়ার সোহেল জামান ভালো ছেলে। ওকে, হ্যাঁ, ও অনেক ভালো ছেলে, অবশ্যই। ওকে, তুমি মস্কো কি কি খাইছো সেটা পার্সোনালি জেনে নিও। ও মস্কো কি কি খাইছে, কি খাবে, মস্কোর যা খাবার তাই খাইছে। এত রাগ করো কেন ভাই? আচ্ছা, ও এত রাগ করে কেন, তোমাকে জিজ্ঞেস করছে এত কেন রাগ করো। আর রাজীব ভাই কিছু কও। আচ্ছা, রাজীব ভাই তো অনেক কিছুই বলছে আমাদের মধ্যে। সবচেয়ে বেশি কমেন্ট আমাদের রাজীব ভাইয়ের, এত কমেন্ট। স্যার নাজমুল হোসেন সময় বাড়ায় দেন, সে বিস্তারিত বলবে। আচ্ছা, আমাদের বন্ধুরা চাচ্ছে আমরা যেন মানে স্টোরিটাকে আরেকটু সংক্ষেপ করি এবং টু দা পয়েন্টে ওই জায়গাগুলোকেই বলি, যাতে তারা মানে অ্যাকচুয়ালি যারা শুনতে এসছে ওরা শুনতে চাচ্ছে যে আমরা
কি চ্যালেঞ্জ ফেস করি এবং সেটাকে কিভাবে রিকভার করি, যেন সেখান থেকে তারাও সেখান থেকে লার্নিং নিতে পারে এবং তারাও তাদের সেই প্রতিবন্ধকতাগুলোকে পার করতে পারে। ওকে, বন্ধুরা আসো, ঝাঁপায় পড়ো, আমরা বিয়া দিমু তারে। আচ্ছা ঠিক আছে, সব বন্ধুরা মিলে সোহেল জামানকে বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। উপস্থাপক এখানে আমাদের মতো দর্শক, আমি স্বাভাবিকভাবে আমি দর্শক, এখানে আমি নামমাত্র। প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা শুনতে চাই গেস্টের কথা, আমরা শুনতে চাই তার জীবনের কথা, তার গল্প। ওকে, এছাড়া আমি বন্ধুদেরকে আমি আহ্বান করছি, যারা আমাদের মাঝখানে বন্ধুরা আছো, আমি সবাইকে পার্সোনালি চিনি না বা আমরা সবাই সবাইকে চিনি না। অনেক মেম্বার আছে আমাদের এই গ্রুপে, সবাইকে আসলে আমরা জানি না। তোমাদের বন্ধু, আমরা তোমাদের কাছ থেকে এটাই আহ্বান করছি, যাদের এরকম জীবনের গল্প আছে যে অনেক অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক চ্যালেঞ্জ ফেস করে আজকে সফল মনে করছো নিজেকে। আমি প্রথমে একটা কথা বলেছি, সফলতা যার যার তার তার কাছে। তুমি যদি মনে করো হ্যাঁ তোমার আজকের এই জীবনের গল্পটা অন্য কাউকে প্রেরণা দিবে, ইন্সপায়ার করবে, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। নাজমুল আছে, আমি আছি, আমাদের মেসেঞ্জারে নক করো, আমাদেরকে কথা বলো, আমাদের সাথে যোগাযোগ করো। তাতে হবে কি, আমরা তোমাদেরকেও আমাদের সব বন্ধুদের সামনে নিয়ে আসতে পারবো। ওকে, আহারে বাপ, নাজমুলকে কিছু বলতে দে। এই তো নাজমুলই তো এখন কথা বলছে। ওকে, মাহবুব ওর জন্য মেয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, মাহবুব শুধু না, সবাই দেখবে। তো আমরা ফিরে আসি আমাদের পরবর্তী অংশে। তো আর বলো সোহেল, যে আর কি কি, মানে একবার তো হলো তোমার টাকা মেরে দিল, এরপরে তারপর সেখান থেকে না, তুমি অ্যাকচুয়ালি আবার আমি ঘুরে দাঁড়ালে। সংক্ষিপ্ত করি তোমাকে, সংক্ষিপ্ত হ্যাঁ। করি বলতে এরপরে আসলে যখন ওই মেয়েটা আমাকে হেল্প করে 1 মিলিয়ন টাকা, তো আমি অনেক পরিশ্রম করি, রাত দিন খেটে ডাবল পরিশ্রম করে আমি আসলে ওর টাকাটা 1 বছরের মাথায় ব্যাক করি। এবং শুধু তাই না, 17 লক্ষ 7 লাখ রুবল আমি লাভ করতে মানে সক্ষম হই। তো তখন আমার কনফিডেন্স ফিরে আসে যে আসলে বিপদ আসবেই, যে কোনো কাজে বিপদ আসবেই, মানুষ তোমার সাথে প্রতারণা করতেই পারে, এটা ধরে নিতে হবে। বাট নিজেকে নিজের অবস্থানে সৎ রাখতে হবে, পাঞ্চুয়াল রাখতে হবে এবং অত্যধিক পরিশ্রমী হতে হবে। দ্যাটস অল। আল্লাহর যদি রহমত থাকে, তুমি যদি সৎ থাকো, তোমার মেধা থাকে, তোমার পরিশ্রম থাকে, তোমার সফলতা ঠেকানোর কোনো সাধ্য নেই। আমি এটার প্রমাণ। আমি এই চিন্তা করে আবার নতুন করে কাজ শুরু করলাম। আমি এই 1 মিলিয়ন টাকা মেয়েটাকে ব্যাক করলাম এবং মেয়েটা আমাকে তখন বলল যে আমার আম্মা তোর ব্যবসার জন্য যত টাকা লাগে তোকে টাকা দিবে। তখন আসলে আমি ওকে বললাম যে মানে রাশিয়ান ভাষায় স্পাসিবা, মানে থ্যাংক ইউ, যে থ্যাংক ইউ, যদি প্রয়োজন থ্যাংক হয় ইউ কে তাহলে আমি। রাশিয়ান ভাষায় কি বলে? রাশিয়ান ভাষায় বলে স্পাসিবা। স্পাসিবা। ওকে। রাইট, মানে বন্ধুরা তোমরা নিশ্চয়ই হ্যাপি, তোমরা রাশিয়ান ভাষা শুনতে পেয়েছো। স্পাসিবা মানে থ্যাংক ইউ। ওকে। স্পাসিবা মানে থ্যাংক ইউ, হ্যাঁ। তো আচ্ছা। এরপর আমি নতুন উদ্যমে আসলে কাজ করি, কিন্তু দেখো নাহার, জীবনটা এমন একটা নক্ষত্র, এখানে কখন কি ঘূর্ণায়মান হয় আসলে বলা খুব টাফ। ঠিক এরপর আমি 2টা লোক নেওয়ার পরে ঠিক তার 2 বছরে মাথায় এরপর আবার আমি 4.5 মিলিয়ন টাকা আসলে আবার আবার আমার লস হয়ে যায়। তখন সাড়ে আবার আমি চার চিন্তা করি মিলিয়ন এখন আমি এই 4.5 মিলিয়ন সাড়ে চার টাকা কেমনে মিলিয়ন কাভারেজ মানে করবো। হচ্ছে কত টাকা হয় বাংলাদেশ? 45 লক্ষ রুবল, মানে বাংলা টাকায় প্রায় 65 লাখ টাকা, 65 লাখ টাকা। 65 লক্ষ। এটা কি হলো তোমার? এই যে আবার আমার কাস্টমার আমার সাথে প্রতারণা করলো, আমি তো এরপরে ব্যবসাকে স্প্রেড করলাম, আচ্ছা, এই ব্যবসাটাকে আরো ক্ষেত্রে একটা বাড়াইলাম। প্রশ্ন করি সোহেল, যে তোমাকে এর আগেও একবার কাস্টমার প্রতারণা করলো, তাহলে কি তুমি এমন কোনো এইবার কি ব্যারিয়ার করলো, না তৈরি না করো নাই বা আমি এমন আমি কোনো? সতর্ক, আমি ওই রকমের সতর্ক রাইট। ছিলাম না, আমি তো আসলে অতটা বুঝিনি। এবার যে আসলে এক বাঙালি এটার সাথে জড়িত ছিল, ওই বাঙালি ছেলেটার বাড়ি ছিল টাঙ্গাইল, ও স্টুডেন্ট ছিল, ও আমার ওখানে আসলে কাজ করতো, ঠিক আছে, কুরিয়ারের কাজ করতো, ও পার্ট টাইম জব করতো, কিন্তু ও আমার সাথে আসলে প্রতারণা করে। আমার আসলে মাল ডেলিভারি পরে টাকা রিসিভ করে নিয়ে আসার পরে আসলে ওই তথ্যটা জানতো। তো এনিওয়ে এই জিনিসটা মিসিং হয় অন দা ওয়েতে, আমি এই টাকাটা আসলে আমার টাকাটা খোয়া যায়, ঠিক আছে। বাংলাদেশে যেরকম যেরকম চুরি ডাকাতি হয় ওই রকম জাস্ট আমার টাকাটা আসলে চুরি ডাকাতি যেরকম হয় আসলে ওইভাবে আসলে আমি টাকাটা হারিয়ে ফেলি। কিন্তু নাহার, আমার ভিতর যে কনফিডেন্স তৈরি হয়েছিল এর আগে, আমার এই 4.5 মিলিয়ন হারানোর ফলে সেই কনফিডেন্টের বিচ্যুতি আর ঘটেনি। আমি শুধু একটা জিনিস বিশ্বাস করেছি যে আমি I know how to operate business. I know how to earn money. I know the way the income.
আমি আসলে ইনকাম সোর্সটা জানি, কোথায় ইনকাম, আমাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। আমি আমার জাস্ট ওই ফ্রেন্ডটা, ও আমাকে তখন বললো যে এখন তুই কি করবি। তো আমি তাকে বললাম যে আসলে এখন আমাকে সাপ্লায়ারদের কাছে হেল্প চাইতে হবে, কারণ সাপ্লায়ার যেহেতু আমাকে অনেক ভালো জানে। আমি আসলে দুটো ইন্ডিয়ান সাপ্লায়ার থেকে সহযোগিতা পেয়েছিলাম এবং একটা উজবেকিস্তানের সাপ্লায়ার আমাকে সহযোগিতা করেছিল। ওরা আসলে আমাকে 6 মাস, অর্থাৎ 6 মাস আমাকে ক্রেডিট দিয়েছিল। এই ক্রেডিটে এই যে 6 মাস ওরা আমাকে সাপোর্ট দেয়, এই সাপোর্টের ফলে আমি 1.5 বছরের মাথায় এই টাকাটা কভারেজ দিতে সক্ষম হই এবং আমি আবারও ঘুরে মাত্র দাঁড়াই। 1.5 বছর, মাত্র 1.5 বছর। আগেরটা ছিল 1 হ্যাঁ, বছর, আর এটা মাত্র 1.5 বছর। 1.5 বছর, কারণ আমার আমার তখন কাস্টমার অনেক বেড়ে যায়। আমার অফিসে তখন আরো প্রায় 6 জন লোক কাজ করে। মানে তখন আমার আচ্ছা, কাজের একটু একটু আরেকটু আমরা এই জায়গাটাতে যদি একটু দাঁড়াই, যে যেমন সোহেল, যে 1.5 বছরে এত অল্প সময় তুমি এটাকে কিভাবে করলে? এই যে তোমার হ্যাঁ, কাজগুলো কি ছিল ওই মুহূর্তে, যে মানে কি না করার কারণ কারণে হচ্ছে এত আমি অল্প তোমাকে সময়ে বলি। করলে? হ্যাঁ, এটার কারণ হচ্ছে ওই সময় ওই ওই পিরিয়ডটায়, এটা আসলে 2015 দিকে, 2015 দিকে ওই পিরিয়ডটায় অ্যাকচুয়ালি রাশিয়াতে একটু ক্রাইসিস ছিল। ক্রাইসিস বলতে তোমার তেলের দাম পড়ে গেছিল। তেলের যখন দাম পড়ে তখন আসলে তোমার মালের দাম পড়ে যায়। ঠিক আছে, যেহেতু তেলের দাম পড়ছে তার মানে তোমার ডলার আচ্ছা রেট হাই সোহেল, হয়ে গেছে। আমরা মানে শব্দটা যদি একটু প্রোডাক্ট বলি, কারণ হচ্ছে এখানে অনেকেই আছে ওই মানে মাল কথাটা শুনতে ভালো লাগে না, আমরা প্রোডাক্ট ইউজ করি, যে ওই সময় আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রোডাক্টের দাম তো ঠিক আসলে আছে তখন আসলে ওকে এই প্রোডাক্টের যে দামটা আসলে তুমি বুঝতে পারছো যে ফল করে। তেলের দাম যখন মানে ডিক্রিজ হয়ে গেল, প্রোডাক্টের দামটা তখন মার্কেট আচ্ছা ভ্যালুটাও আসলে ডিক্রিজ হয়ে গেল। তো আমি তখন একটা আসলে ছাড় পাইলাম, সাপ্লায়ার থেকে আসলে অনেক ছাড় পাইলাম। কিন্তু আমি যে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়েছিলাম, কাস্টমার আমাকে আসলে ওই রেটই ডেলিভারিটা আমাকে পেমেন্ট করে। তাতে আসলে আমি ডাবল প্রফিট করতে সক্ষম হই। এটা আমার আসলে লাক ফেভার করেছিল যে মানে মার্কেটে দাম, মানে যদি এই কথা বলতে হয় যে প্রোডাক্টের দাম মার্কেটে পড়ে গেলেও আমি কাস্টমার থেকে যে রেটে সাপ্লাই দিয়েছিলাম সেই রেটটাই পেয়েছি, যে কারণে আচ্ছা আমার আচ্ছা, আসলে প্রফিটটা ডাবল ছিল। তো মানে আমি এটা তোমার মেকআপ আসলে, করতে। আমি যদি বুঝছি যে তাহলে ওই সময়টা আসলে পরিস্থিতিটা তোমার ফেভারে ছিল। হ্যাঁ, ওই পরিস্থিতিটা আমার অবশ্যই আমার লাক ফেভার রাইট, করেছে। এই কারণে আর হ্যাঁ, কি তুমি অল্প তবে সময়ের আমি মধ্যেই পার আমি করে এসেছো। কিন্তু বাট মানে এখানে একটা আমি কিন্তু সবচেয়ে বড় বিচ্যুতি কথা হইনি। আমি বলবো, যে এখানে সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে তুমি যে ভেঙে না পড়ে লেগেছিলে এবং তুমি চেষ্টা করেছো, এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় হ্যাঁ, বন্ধুরা। যে আমি আসলে ভেঙে পড়িনি এটা ম্যাডাম। এটা তার আমি ইভেন সেকেন্ড আমি টাইম আমার একটা ধাক্কা খাওয়া। রাইট, বাড়িতেও একটা আমি তার গল্প সেকেন্ড বলিনি। টাইম একটা ধাক্কা খাওয়া, যে তারপরও সে ভেঙে পড়ে নাই এবং সেই জায়গা থেকে সে চেষ্টা করে গেছে যে না, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। আর আল্লাহ যদি আজকে আমার সাথে সম্ভব। থাকে, আর যদি চেষ্টা আমার সাথে থাকে, ডেডিকেশন থাকে, তাহলে আসলে আমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ একটা কথা বলে যে তোমরা পরিশ্রম করে যাও, ফল দেওয়ার মালিক আমি, যেটা আমি প্রতিটা শোতে বলি। এই কথাটা আমাদের একেবারে কোরআন শরীফ থেকে পাওয়া, এই কথাটা যে তোমরা পরিশ্রম করো, কর্ম করো, ফল দেওয়ার জন্য, ফলের জন্য চিন্তা করো না, সেটা দেওয়ার মালিক আমি। এটার যদি বিশ্বাস থাকে, আমার মনে হয় যে সবাই আসলে কোনো না কোনো ভাবে সফল হবেই। এবং যদি পরিশ্রম করে কেউ, পরিশ্রমী মানুষকে আল্লাহ কখনো ফেরান না। আল্লাহ দেখেন তার ডেডিকেশনটা, আল্লাহ দেখেন তার ইচ্ছাটা। ওকে সোহেল, তো তারপরে মানে এই দুটো চ্যালেঞ্জের, মানে এই বড় বড় দুটো ধাক্কার এটাই পর আমার তারপরে লাস্ট কি, চ্যালেঞ্জ ছিল। তারপরে তোমার, এটাই তোমার লাস্ট ধাক্কা ছিল, এটাই আসলে তারপরে আমার লাস্ট চ্যালেঞ্জ ছিল। শেষ এরপরে সফলতাটা আমাকে, যদি আমরা শুনি, যে তোমার আসলে শেষ কি সফল, তোমার লাস্ট কি ছিল স্ট্যাটাস, হ্যাঁ, তোমার এরপরে রাশিয়াতে বিজনেস দেখো, স্ট্যাটাসটা বলো। এরপরে আসলে আমি বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করি। আমি আসলে পোশাক থেকে আমি এরপরে ইলেকট্রনিক্স প্রোডাক্টে চলে যাই। আমি আসলে এরপরে ই কমার্স বড় করে আসলে আমি আরো অনেক লোক অ্যাপয়েন্টমেন্ট করি এবং আমি কোম্পানিটাকে স্প্রেড করি, বিজনেসটাকে আসলে আরো অনেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি রাত দিন পরিশ্রম করি। আমার লাস্টে আমার কোম্পানিতে আসলে 11 জন লোক কাজ করতো, রাশিয়ান আর বাঙালি একজন। তো এরপরে আসলে আমার ওরকম কোনো সমস্যা হয়নি যে আমি আর আসলে কোনো লস খাইনি, কিংবা কোনো কাস্টমার আমার টাকা মেরে দেয়নি বা কেউ আমার সাথে হুম। প্রতারণা করেনি। আমি আচ্ছা, এখানে মার্কেটে খুব একটু ফ্রেশ থামি ছিলাম। সোহেল। এই যে তোমার যে টাকা মেরে দেওয়ার ব্যাপারটাই 2 বার ঘটেছে, তো সেইটাকে আহ, উম, আটকানোর জন্য তুমি আসলে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলে? কারণ আমি এখান থেকে স্ট্র্যাটেজি নিশ্চয়ই অ্যাপ্লাই আমাদের করেছি বন্ধুদের অনেক কিছু অ্যাকচুয়ালি। শেখার আছে। না, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি, দেখো আমি তখন চিন্তা করলাম যে আমি তো এখন এই 4.5 মিলিয়নের ধাক্কা সামলানোর ক্ষমতা আমার নেই। আর আমার গার্লফ্রেন্ড আমাকে এত টাকা ধার দিবে না। আর এটা সম্ভবও না, বাড়ি থেকেও না সম্ভব না। তোমার একটা, যেহেতু আমি মার্কেটে কাজ করি,
আমার একটা উপায় আছে, যেহেতু আমি বিজনেসে কিছুটা হলেও আমি অপারেশন জানি। একটাই বিজনেসম্যানের জন্য দরজা খোলা থাকবে, সেটা হচ্ছে সাপ্লায়ারকে সত্য কথাটা বলা, সাপ্লায়ারকে সত্য সিচুয়েশনটাকে বুঝিয়ে বলা। আমি না সাপ্লায়ারের সাথে সোহেল, মিটিং আমার করি। প্রশ্নটা এদিকে ছিল না। আমার প্রশ্নটা ছিল, তোমার তো সাপ্লায়াররা তোমাকে মানে ক্রেডিটে বিজনেস করার সুযোগ দিয়েছে। আমার প্রশ্নটা রাইট। ছিল সেকেন্ড টাইম যেন টাকাটা না মার যায় একইভাবে, সেটার জন্য ও তুমি কি আচ্ছা আচ্ছা, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছো? হ্যাঁ, এইটার আসলে এই ব্যাপারে আমার পদক্ষেপ ছিল, আমি আসলে ওই ছেলেটাকে স্যাক আউট করে দিই। আসলে ওকে আমি স্যাক আউট করে দিই, কারণ আমি যদি ওকে পুলিশে দিতে পারতাম আমি ওকে ক্ষমা করে দিই, কারণ বাঙালি ছাত্র, ঠিক আছে, ও বেইমানি করেছে। তো তারপরে সে অবশ্য রাশিয়াতে ছিল না, সে আসলে রোমানিয়া চলে যায়। তো আমি এরপরে আসলে একটা মানে রাশিয়ার একটা ছেলে, একটা যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা ছেলে, আমি ওকে, অ্যাডভোকেট ছিল ছেলেটা, অ্যাডভোকেট প্লাস আমার কোম্পানির সিকিউরিটি দেখা, ব্যাংকিং কাজগুলো দেখা, ডকুমেন্টস সিরিয়াসলি চেক করা, নোটারিউসের কাজগুলো দেখা, এগুলোর জন্য ওকে আমি অনেক বড় একটা স্যালারি দিয়ে অ্যাপয়েন্ট দিই। যে ছিল খুবই বিশ্বস্ত একটা ছেলে, আমার পরিচিত চ্যানেল থেকে আমি ছেলেটাকে অ্যাপয়েন্ট করি। তো ও ওকে, আমাকে আসলে তার মানে সবসময়, এখান থেকে শিক্ষণীয় হচ্ছে যে তুমি একজন আইন জানা একজন অ্যাডভোকেটকে তুমি এখানে নিয়োগ দিলে এবং বিশ্বস্ত সূত্র থেকে একজনকে দিলে যে তোমার ফাইন্যান্সিয়াল লেনদেনগুলো রাইট, নিয়ে কাজ সিকিউরিটি দেখতে করবে। পারে, তাহলে এক্স্যাক্টলি। বন্ধুরা আমরা এখান থেকে এটা একটা জানলাম যে ও আসলে এই ধাক্কাটা খাওয়ার পরে কি করেছিল। কারণ আমরা জানি আমাদের সাথে প্রচুর উদ্যোক্তা বন্ধু আছে, অনেকেই বিভিন্ন রকম ব্যবসা করছে, তো তারাও নিশ্চয়ই এরকম ফ্রডে পড়তে পারে। তো আমাদের সোহেল জামান তার জায়গা থেকে এই স্টেপটা নেয়, তো এটাও তোমাদের জন্য একটা লার্নিং এর মতো। যাই হোক, ওকে। পরে লাস্ট আমাদের আমরা মোটামুটি গল্পের শেষের পর্যায়ে। আমাদের হ্যাঁ, পরে লাস্টে ফাইনালি আমরা যদি এরপরে কি জানি আসলে, যে বিজনেসটা এরপরে এখন আসলে, তোমার কোন পর্যায়ে আছে ওখানে। হ্যাঁ, না বিজনেস এখন আমি এখনো শাটডাউন করিনি। ওখানে আমি আসলে, আমার ম্যানেজার আছে একটা, প্লাস আমার রুস্তম ভাই গাইবান্ধার আমার সাথে কাজ করতো, বিশ্বস্ত কুরিয়ার নিয়ে আছেন। তো এরপরে আসলে আমি বাংলাদেশে দেখলাম যে আসলে বাংলাদেশে কিছু করা যায় কিনা, কারণ বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশ, উন্নত দেশে তেমন কিছু করার নেই। আমি আসলে বাংলাদেশে ফিরে আসি লাস্ট অগাস্টে। তো আসার পরে আমি বাংলাদেশের হুম। মার্কেটে স্টাডি করি। তো মার্কেট স্টাডি করে আমি যা দেখলাম যে দেশে আসলে আমার মতো ছেলেদের কিছু করার আছে, কারণ আমি অনেক পরিশ্রমী ছেলে, আমি, আমার সততা আছে, আমার ডিগনিটি আছে, আমার ডেডিকেশন আছে, আমার মানে লেবার দিতে পারি অনেক, এবং আমি মানুষের সাথে আসলে অনেক মিশতে পারি, যে কোনো লেভেলে কাজ করতে পারি। তুমি আমাকে 7 স্টার হোটেলেও রাখতে পারবা, রাস্তায় রাখতে, আমি রাস্তায় ঘুমাতে পারি, 7 স্টার হোটেলেও আমি ঘুমানোর ছেলে, মানে আমি যে কোনো লেভেলে কাজ করার একটা পসিবিলিটি আমি রাখি। তো আমি চিন্তা করলাম বাংলাদেশের যে এই যে পরিস্থিতি, এখানে আমার আসলে কিছু করা দরকার। তো দ্যাটস আমি ডিসাইডেড হইলাম যে আমি বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন দেব। তো তোমাকে বলে রাখি, বাংলাদেশে আসার পরে আসলে নভেম্বর 4 তারিখ যখন ফ্লাই করি, নভেম্বরের 17 তারিখ আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওখান থেকে আসলে একটা প্রস্তাব আমার কাছে আছে, যে ওখানে যে ওখানে 117টা কোম্পানি কাজ করে। তো একটা কোম্পানিতে আমার এক ফ্রেন্ড আছে আজাদ, ওইখান থেকে আসলে আমাকে আসলে অফারটা আসে যে আমি কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবো কিনা, আমাকে অনলাইনে কাজ করতে হবে। মাঝে মাঝে আমি অফিস ইচ্ছা করলে যেতেও পারি, কিন্তু আমার মূল কাজ হচ্ছে আসলে কনসালটেন্সি করা বিভিন্ন প্রজেক্টের উপরে, সেটা আমি অনলাইনে করতে পারি। আমি রাজি হয়ে গেলাম, দেখলাম যে না, মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি আছে। আর বিজনেস যখন আমি করব তখন তো করব, যখন ইচ্ছা করলে আমি কনসালটেন্সি করতেও পারি, আবার এটা আমি ছেড়েও দিতে পারি, যেহেতু আমার একটা বাংলাদেশে তুমি বুঝতে পারছো যে প্রায় 1,50,000-এর মতো স্যালারি, ইটস নট এ স্মল অ্যামাউন্ট ফর বাংলাদেশ। সো আমি রাজি হয়ে গেলাম, যে চিন্তা করলাম যে আসলে এই ধরনের কাজ করতে তো আমার আসলে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, আমি বাসায় বসে কনসালটেন্সি করছি এবং মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি। যখন আমি বিজনেস করবো তখন আমি করতে পারবো, নো প্রবলেম, বিজনেস করলেও আমি হয়তো বা এই কনসালটেন্সি চালিয়ে যাব। তো এই অবস্থা আসলে এখন বাংলাদেশে আছি আমি। এই সব অনুষ্ঠানের শেষে তোমাকে ধন্যবাদ দেবো, নাজমুলকে ধন্যবাদ দেবো, একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুরা, বিপদ আসতেই পারে কিন্তু কখনই ভেঙে পড়া যাবে না। সবসময় মনে রাখতে হবে আমাকে সৎ থাকতে হবে, সততা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি আমার লাইফে দেখেছি কোটি কোটি টাকা আমার সামনে দিয়ে গেছে, কোটি কোটি টাকার ব্যালেন্স আমার আসলে অ্যাকাউন্টে আসছে গেছে, আমি কোনোদিন একটা টাকা টাচ করিনি। কারণ আমার আব্বা একটা কথা বলেছিলেন যে সৎ থাকবা জীবনে, তুমি কখনো আটকে থাকবা না। আমি অনেক বিপদে পড়েছি, আমার এই সততা, আমার পরিশ্রম, আমার ডেডিকেশন আমাকে কিন্তু এই বিপদগুলোকে অতিক্রম করতে সহযোগিতা করেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, ভেঙে পড়ো না, বিপদ আসবে, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি চিন্তা করো যে এই বিপদ থেকে উত্তরণের কি পথ থাকতে পারে, বিশ্বস্ত বন্ধুদের সাথে আলাপ করো, ভালো আইনজ্ঞ যারা আইন বিশেষজ্ঞ তাদের পরামর্শ নাও, এবং তুমি তোমার
স্ট্র্যাটেজি তুমি আসলে আরো স্টাডি করো, দেখবে যে অনেক পথ খুলে গেছে। কিন্তু পিছনে যাওয়ার চেষ্টা করো না, কখনোই বাজে কিছু করার চিন্তা করো না, থেমে যাওয়ার চিন্তা করো না, সাহস রাখতে হবে এবং অবশ্যই প্ল্যান থাকতে হবে লাইফে। অবশ্যই তোমাকে মানে লেভেলে প্ল্যান থাকতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি, এটা আগে আমাকে বুঝতে হবে যে এইটা করলে, এবং এটার উপর আমাকে অবশ্যই স্টাডি করতে হবে। স্টাডি যদি তুমি করো এবং তুমি সৎ থাকো, তুমি লেবার দিতে পারো, তোমার সফলতা ঠেকানোর কোনো সাধ্যই নেই। এটা আমি রাইট। নিজে বিশ্বাস করি। এটা সত্যি কথা। না, আমিও সোহেল জামানের সাথে একমত যে অধ্যবসায় বলে একটা শব্দ আছে। একবার না পারিলে দেখো শতবার, তুমি চেষ্টা করলে একসময় একসময় সফল হবে। আমাদের বন্ধুরা আরো অনেক অনেক কমেন্ট করেছে, আমরা কমেন্টে যাব। তার আগে আমরা শুনি যে রাশিয়া সম্পর্কে একটু শুনি। আমাদের বন্ধুদের রাশিয়া সম্পর্কে শুনতে খুব আগ্রহ, যে রাশিয়াটা আচ্ছা, কেমন। হ্যাঁ, রাশিয়ার কথা বলতে গেলে রাশিয়া বিউটিফুল একটা কান্ট্রি। রাশিয়ার মানুষ অনেক ফ্রেন্ডলি। আমি ইউরোপের 11টা দেশে গিয়েছি, কিন্তু রাশিয়ার মতো আমি কোথাও এরকম ভদ্রনম্র মানুষ পাইনি। রাশিয়ায় কিন্তু দেখবা 70% খ্রিস্টান, 30% মুসলমান। মস্কোতে দুটো সেন্ট্রাল মস্ক আছে, মসজিদ আছে। আমরা এই দুটো মসজিদে নামাজ পড়তাম। আর রাশিয়ার 4টা শহর আছে, যে শহরগুলো 4টা সিটি, এই শহরগুলো মুসলিম সিটি। ওখানে শুধুই মুসলিমরা থাকে, হয়তো 10% খ্রিস্টান থাকে, আর ম্যাক্সিমাম সিটিগুলোতে খ্রিস্টান। রাশিয়ার মানুষ এশিয়ান মানুষ খুব পছন্দ করে, কারণ এশিয়ান মানুষ আসলে অতিথি পরায়ণ, এটা রাশিয়ানরা খুব পছন্দ করে। সো আমাদের সাথে রাশিয়ানদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরা আমাদের খুব পছন্দ করতো। আমি যে সোহেল, এটা আমি আরো অন্যান্য কান্ট্রিতেও পেয়েছি যে অন্যান্য কান্ট্রির ওরাও বলে এশিয়ানরা অনেক মানে আপ্যায়ন করে। মানে আমরা রাইট, যেটাকে রাইট, মেহমান এইটা ওরা মেহমান খুব পছন্দ নেওয়াজি, করে। এটা খুব পছন্দ করে ওরা, কারণ এই আন্তরিকতাটা অন্য কারো কাছে পায় না। তোমাকে বলে আমাদের রাখি অনেক। নাহার, তোমাকে বলে হ্যাঁ। রাখি, রাশিয়ার একটা কালচার তোমাকে বলে রাখি। এটার কারণ কি দেখো, রাশিয়ার যেমন গার্লফ্রেন্ড এবং মানে যখন বয়ফ্রেন্ডরা ধরো সিনেমা দেখতে গেল, সেখানে কিন্তু যত সিরিয়াস রিলেশনশিপ থাকুক, টিকিট কিন্তু ছেলেরটা ছেলে কাটবে, মেয়েরটা মেয়ে কাটবে। যখন তারা রেস্টুরেন্টে খেতে যাবে, ছেলের বিল ছেলে দিবে, মেয়ের বিল মেয়ে দিবে। যখন তারা কোনো কেন, ফ্ল্যাটে ওদের কি থাকবে, বিল আলাদা হয়? না না না, কিন্তু ওরা তোমার থেকে বিল নিবে না, ছেলের বিলই দিবে, মেয়ে কখনোই ছেলের আচ্ছা, থেকে বিল নিবে না। এটা ওরা পছন্দ করে আচ্ছা। না, কারণ ওরা সবাই ওকে। কাজ করে। ওরা ওরা মনে করে যে কেন আত্মনির্ভরশীল অনেক বেশি, যাই হোক এটা হ্যাঁ, ওদের ওরা আসলে ওরা মনে করে কালচার। যে কেন বাট আমার আমাদের বয়ফ্রেন্ড দেশে, আমার আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে একটা ছেলেও একটা মেয়েকে বিল দিতে দেয় না, আর একটা মেয়েও এক্সপেক্ট করে যে ছেলেই বিল দিবে। না হলে একটা ছেলে হ্যাঁ, মেয়ে একটা বিল দিলে ছেলের কাছে মনে হয় যে আম, আমার আত্মসম্মানে লাগলো, কেন দিল মেয়েটা বিল। না 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 না, প্রথম এই প্রথম, জিনিসটা কিন্তু পরে ওদের আর নাই, এটা ওরা কিন্তু মনে লাগে করে না। যে না, এটা আমিও কিন্তু জব করি। প্রথম প্রথম, এটার পরে লাগে না। যাই হোক, কারণ এমন অনেক হয়েছে যে মানে অনেকেই আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফ, ওরা কিন্তু শেয়ার করে বিল দিচ্ছে, বা একজন একবার দিলে আরেকজন আরেকবার দিচ্ছে। আচ্ছা, আমাদের না না অনেক না, এটা বন্ধুরাই ওরা জানতে করে নাই চেয়েছে এটা, এবং আমরা। দে ডোন্ট মাইন্ড ইট, এবং তারা আচ্ছা এটা কিছু আচ্ছা, মনেই করে ওদের না এটা অ্যাকচুয়ালি, কালচার, ওদের এটা কালচার কালচার। এটা। আচ্ছা, রাইট। আমাদের অনেক বন্ধুরাই রাশিয়ান গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাচ্ছে। বন্ধুরা, একটা কথা বলি, রাশিয়ান গার্লফ্রেন্ড সম্পর্কে আমরা এখানে কথা বলবো না এই কারণে, আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে প্রেরণার গল্প। ওর যে চ্যালেঞ্জ গুলো ফেস করেছে, সেটা কিভাবে ওভারকাম করেছে, সেটা জানাটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। ওর গার্লফ্রেন্ড সম্পর্কে যদি তোমাদের জানতে হয়, সেটা রাশিয়ান হোক আর বাঙালি হোক, সেটা তোমরা ওকে ইনবক্সে নক করো, কারণ এই প্রোগ্রামে আমরা লিস্ট কোনো গার্লফ্রেন্ড নিয়ে কথা বলবো না। আর কোনো যেই যাই, মানে যদি আজকের আমাদের প্রোগ্রামটা নিয়ে কারো আরো কোনো আহ, মানে খারাপ লাগা ভালো লাগা থেকে থাকে, তোমরা কমেন্ট করতে পারো অথবা বলতে পারো, আমরা আমাদের প্রোগ্রামকে আরো ভালো করানোর চেষ্টা করব। প্লাস যদি কোনো ভুল চুক হয়ে থাকে, ঘাটতি হয়ে থাকে, আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর হচ্ছে আহ ওখানে রাশিয়ান। আচ্ছা, রাশিয়ার বিজনেসের একজন জানতে চেয়েছে রাশিয়ার বিজনেসের প্ল্যানটা কি। সোহেল জামান একজন জানতে চেয়েছে রাশিয়ার বিজনেসটা কি এখনো চালু আছে কিনা, ওটার প্ল্যানটা কি, তুমি কি হ্যাঁ, আবার ওখানে ফিরে যাওয়ার এখনো ইচ্ছে চালু আছে। আছে আমি নাকি এখনো না, বাংলাদেশেই আমি সেটেল হবে? পুরোপুরি এইখানে তোমাকে না, হ্যাঁ নাহার বলে রাখি যে আমি বিজনেসটাকে ফুল শাটডাউন করিনি। এই কারণে এটা কিন্তু প্রত্যেকের করা উচিত। যদি কেউ বিদেশ থেকে বাংলাদেশে শিফট হতে চায়, তবে তার উচিত হবে না টোটালি বিজনেস ওখানে শাটডাউন করে দেয়, কারণ বিকজ আই এম নট শিওর দ্যাট আই উইল বি সাকসেস ইন বাংলাদেশ। সো আমি যদি ওখানে ফুল শাটডাউন করে আসি, তো আমার যদি আবার বাংলাদেশে আমি সফল না হতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার দুটো পথ চলে গেল।
আমি ওখানে আসলে মোটামুটি লেভেলে রেখেছি, যেমন আমি অফিস ছেড়ে দেইনি, একটা অফিস আমি রেখেছি, আমার দুটো অফিস ছিল, আমি একটা অফিস রেখেছি, একটা ম্যানেজার রেখেছি এবং আমার একটা বিশ্বাস কুরিয়ার রেখেছি, এবং আমি মোটামুটি দুইটা কাস্টমার বা দুইটা তিনটা কাস্টমার হাতে কাজ করছি বাংলাদেশে থেকেই। আমি যদি বাংলাদেশে সাকসেসফুল হতে পারি, ওরকম ভালো কিছু করতে পারি, সেক্ষেত্রে আমি হয়তো বা তখন ওখানকার অফিস আমি শাটডাউন করে দেবো। তার আগে আমি ভরসা পাচ্ছি না। হ্যাঁ, আমি চেষ্টা করব, আমার কথা হচ্ছে আমি চেষ্টা করে যদি সফল হই আলহামদুলিল্লাহ, সফল যদি না ওকে, হই তাহলে তাহলে আমার এখান কিন্তু থেকেও আমরা বন্ধুরা একটা জিনিস শিখলাম যে কখনোই আমাদের আরেকটা পথ যখন আমরা চেষ্টা করতে থাকি তখন আমাদের প্রথম পথটা বন্ধ করে দেওয়া উচিত না। যেমন মনে উচিত করো, না, আমি রাইট। যদি আমার একটা উদাহরণ দেই, আমি জব করছি, পাশাপাশি আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল বিজনেস করব। ছোট ছোট করে, অল্প অল্প করে, গুটি গুটি পা করে আমার চেষ্টা চলছে একটা বিজনেস দাঁড় করানোর। তো আমি নিশ্চয়ই জবটা এখনই ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ আমি জানি না আমি বিজনেসে সাকসেস হব কি হব না। আমার এক্স্যাক্টলি, অ্যাটলিস্ট এক্স্যাক্টলি। মান্থলি আমার কস্টটা তো আমাকে বেয়ার করতে হবে। আমাকে অ্যাটলিস্ট আমার বেসিক নিড গুলো ফিল করতে হবে। তো বেসিক নিড ফুলফিল করার জন্য, অথবা বর্তমানে স্যালারি আমার যে টাকাটা আসছে সেই টাকাটা না আসা পর্যন্ত আমার মনে হয় আমার জবটা ছাড়া উচিত না। এটা হচ্ছে একটা এক্সাম্পল ছিল, ঠিক তোমাদের ক্ষেত্রেও এটাই, যে তোমরা একটা কোনো কিছু যে কোনো একটা কাজ করছো, হয়তো পাশাপাশি আরেকটা উদ্যোগ নিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড উদ্যোগটা সফল না হওয়া পর্যন্ত প্রথম উদ্যোগটাকে বন্ধ করা উচিত হবে না, সেটা তোমার সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি সোহেল। তোমাকে আবারও ধন্যবাদ তোমার এই 1টা ঘন্টা সময় আমাদের সাথে স্পেন্ড করার জন্য, তোমার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তুমি যেই চ্যালেঞ্জ গুলোকে যেভাবে তুমি ফেস করেছো সেইখান থেকে হয়তো আমাদের বন্ধুদের কে কোনো না কোনো ভাবে হেল্প করবে। এই তারাও যদি একই রকম চ্যালেঞ্জ ফেস করে, অথবা তারাও জানবে যে আসলে জীবনে বাধা আসবেই। একটা কথা মনে রেখো বন্ধুরা, আমি কালো, তুমি ফর্সা। আর তুমি ফর্সা বলেই, আমি কালো বলেই কিন্তু তোমাকে ফর্সা বলছে মানুষ। মানে কালো আছে বলেই কিন্তু ফর্সার মূল্য আছে, অন্ধকার আছে বলেই কিন্তু আলোর মূল্য আছে, আর বিফলতা আছে বলেই কিন্তু সফলতার একটা মূল্য আছে। আর জীবন মানেই কিন্তু শুধু সফলতা না। আর পুরোটা জীবন জুড়ে যদি থাকতো সফলতা, তাহলে এই জীবনের কোনো মূল্য আমাদের কাছে থাকতো না। তো এটা আমরা মনে রাখি এবং আমরা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাই। যদি চেষ্টা করি, আল্লাহকে মনে রাখি এবং আল্লাহর নামে শুরু করি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সফল হব। আমরা চাই আমাদের বন্ধুরা ভালো থাকুক, বেঁচে থাকুক, সুস্থ থাকুক। কেউ সুইসাইড অ্যাটেম্প না করুক, কেউ বিফল হয়ে নেশাগ্রস্ত হয়ে না যাক, কেউ বিফল হয়ে তার জীবনটাকে নষ্ট করে না দেখ। এই উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রামটার উদ্বুদ্ধ করা, এই প্রোগ্রামটা শুরু করা। আমরা চাই সব বন্ধুদেরকে আমাদের পাশে পেতে, আমরা চাই সব বন্ধুদেরকে ভালো রাখতে। তো থ্যাংক ইউ সোহেল, তোমার যদি শেষ হ্যাঁ, আর কিছু ধন্যবাদ বলার তোমাকে এবং থাকে। ধন্যবাদ নাজমুলকে এরকম একটা চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ আমার সমস্ত কিংবদন্তি বন্ধুদেরকে আমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য বা দেখার জন্য। সবাই আমার জন্য তোমরা দোয়া করবা। আমি আসলে বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন দেওয়ার প্ল্যান করছি, তোমরা আমার সাথেই থেকো, দোয়া রেখো, বন্ধুদের দোয়া দরকার আছে। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে, সফলতার সাথেই দেখা হবে নেক্সট কোনো এক প্রোগ্রামে। সবাই ভালো থেকো। নাজমুলকে অসংখ্য ধন্যবাদ। নাহার, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার উপস্থাপনা অত্যধিক চমৎকার, আই লাইক ইট। তুমি আসলে অনেক ভালো উপস্থাপনা করতে পারো, ধরে রাখো তোমার এই উপস্থাপনা, এই দক্ষতা। আশা করি আমাদের বন্ধুদের আরো অনেক কাজে লাগবে। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া রেখো। আমি তোমাদের মাঝে থাকতে চাই বন্ধু হয়ে, আমি তোমাদের মাঝে থাকতে চাই এই সামান্য এই জামান সোহেল হয়ে। আমাকে কখনই তোমরা ভুলে যেও না, এবং আমাকে কিন্তু তোমরা কম করে ভালোবেসো না। আমি তোমাদেরকে অনেক অনেক লাভ করি, ঠিক তোমাদের থেকেও আমি অনেক বেশি ভালোবাসা প্রত্যাশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোহেল, শেষ তোমাদেরকে উক্তিটার জন্য অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ। আর সব বন্ধুদের প্রতি আমাদের সবার ভালোবাসা থাকলো। আবারও আমরা হাজির হব তোমাদের সামনে পরবর্তী শুক্রবার গল্প 5 নিয়ে। আর সেই পর্যন্ত আমরা সবাইকে, সবার জন্য দোয়া থাকলো এবং সবার কাছে দোয়া কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।